সোনা মিসিউ মিসিউ, আমি তোকে কিস দিতে চাই। তখনই দুইটা, আহারে কি ছড়ে লাগলো। এই সকালে কে এমন আদর করলো? মাথা তুলে তাকালাম, ও মা, পড়ি বলেই হা করে তাকে রইলাম। আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি তো দেখতে ব্যস্ত, অন্য জগতে হারিয়ে গেছি। আবার একটা। আর আমি তোর সোনা, আর তুই আমাকে কিস দিবি? বেয়াদব লুচ্চা কথাকার, মেয়ে দেখলে টিস করতে ইচ্ছে করে, তাই না? এবার মাথাটা গরম হয়ে গেল। রাস্তার পাশে ছোট একটা পুকুর আছে, পানি বেশি নাই। দিলাম এক ধাক্কা, সাথে সাথে পানিতে পড়ে গেল। সকালে থাপ্পড় মেরেছেন বলে সামান্য এটা শাস্তি আর কি। তোকে তো দেখে নিব, এভাবে আমাকে ভিজিয়ে দিলি। আমিও আসবো নাকি? দুজন একসাথে গোসল করব। এবার মেয়েটার চেহারা লাল হয়ে গেছে, মনে হচ্ছে আগুন বের হয়ে আসবে। আমি চোখ টেপ দিয়ে হাঁটতে লাগলাম। মেয়েটার আরও চোখ লাল লাল হয়ে গেল। বাই, সি ইউ। তোর তো দেখে নিব। মনে মনে বললাম, এমন সুন্দর মেয়ে আমাদের আশেপাশের গ্রামে দেখি নাই। তাহলে এলো কোথা থেকে? যে হবে হোক, আমি খেতে যাই, দেখি কি অবস্থা। না হলে আব্বু লাঠির আদর করতে পারে। মাঠ থেকে ঘুরে বেরিয়ে দুপুরে বাড়ি ফিরছি। বর্তমানে মই কাজ এটাই, মাঠ ঘোরাঘুরি করা থেকে গ্রামের মায়াদের দেখে বেড়ানো। লেখাপড়া শেষ, কিছুদিন আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আসছে। কোনো রিপ্লাই আসেনি। হবে না মানে হবে না, ঝুলিয়ে রেখেছে। মানে কিছুদিন ওয়েট করতে বলছে। কোন আবুল বলেন তো? এতক্ষণ ভক ভক করলাম, কিন্তু আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আর আপনারাও কেমন জানি আমাকে একটু মনে করিয়েও দেননি। ধুর, আপনাদের সাথে খেলবো না, যান ভাগেন। না না, যান না, আমার পরিচয় তো জেনে নিন। আমি আসিফ, লেখাপড়া শেষ করে এখানে ওখানে টাঙ্কি মেরে বেড়াচ্ছি। বাবা মায়ের দুই মাত্র সন্তান, আমি বড়। আর আমার পেছনে বাস দেওয়ার জন্য একটা কিউট বোন আছে, ওর নাম রূপা। এবার টেনে পড়ে। বাবা তেমন কিছু করে না, না মানে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আব্বা ছোট একটা ব্যবসায়ী, আর একটা সামান্য খ্যাত আছে, এই আর কি। বাড়ির মধ্যে আসতে রূপা বলল, ভাইয়া, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। কি শুনি? আগে 500 টাকা দে। আগে বল, আর আমি টাকা পাবো কোথায়? আব্বুর কাছ থেকে ভালো হাতাস, আমি কি জানি না নাকি? আচ্ছা, দেবনি। সত্যি তো? ওকে, তোকে বলা লাগবে না, আমার কাছ থেকে শুনে নিচ্ছি। আম্মু কিছু জানে না। না জানো তাও জিজ্ঞেস করব। 200 টাকা দিস। বলছি তো। তুই যে কোম্পানিতে যে ইন্টারভিউ দিয়ে আসছিস, সেই কোম্পানিতে তোর চাকরি হয়ে গেছে। সত্যি? কিরে, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? সকল করুক গদা সার। বলে নাও, বলে নাও, কয়দিন পর কাকে বলবা দেখাবো। মানে কই যাবি? তুমি জানো না? হুম, তোর চাকরি হয়েছে? তাই বলছি, যতদিন আছি ততদিন বলে নাও। হুম। আমার রান্নাঘরে চলে গেল। কিরে, তোর মুড অফ কেন? আমাদের ছেড়ে চলে যাবি? আরে তাই বলে মন খারাপ করিস? আমি কি একবারের মতো চলে যাব নাকি? আসবো তো। হুম, এবার আমার টাকা দে। চাকরি পেয়েছি, বেতন পাই, তখন তোকে সুদে আসলে 200 টাকা দিয়ে দিব। তখন তো নিব, এখনো দে। টাকা নেই। দিবি না? গতকাল কোথায় কি করেছিস সেটা আব্বুকে বলবো? না থাক, এনে 50 টাকা। না, হবে না। আরে নাই তো। তোর মানি ব্যাগ দে, আমি দেখব। না থাক, দেখতে হবে না, এনে টাকা। 200 টাকা দিলাম, এবার 50 টাকা তো ফেরত দে। তুই এত কিপটা কেন? এবার টাকাটা দে। আমি কি পাগল তোকে টাকা দিব? যা ভাগ। রূপা চলে গেল। আমি রুমে চলে এলাম। মন চাচ্ছে লুঙ্গি ডান্স দিতে, কিন্তু লুঙ্গি পরে নাই তো, তাই দিতে পারলাম না। 5 দিন পর রাতে আমি এখন চলে যাব। সবার মন খারাপ, আমারও মন খারাপ। সবাইকে ছেড়ে অনেক দূরে গিয়ে থাকতে হবে। রূপার চোখে পানি টলমল করছে। ওকে চলি, বাসের সময় হয়ে আসছে। রূপা যাই রে, ভালোভাবে থাকবি। ভালোভাবে খাওয়া দাওয়া করবি, ভালো করে থাকবি। আম্মার চোখ দিয়ে পানি ঝরে পড়ল। আরে কান্না করছেন কেন? আমি কি তোমাদের ছেড়ে একেবারে চলে যাব নাকি? চলে এলাম, সাথে আব্বাও আসলো বাস পর্যন্ত এগিয়ে দিতে। ভালোভাবে থাকবি, রাস্তাঘাট দেখে পারাপার হবি। হুম এই টাকাগুলো রাখ, অনেক কাজে দিবে। হুম বাস চলে এলো। আল্লাহ হাফেজ। আব্বা, তোমরাও ভালো করে থাকবা, ওষুধগুলো ভালো করে খাবে। ওকে, সাবধানে যাস।
হুম। বাসে উঠে পড়লাম, বসে পড়লাম আমার সিটে। বাস চলতে লাগলো তার আপন গতিতে। মোবাইলটা বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পর চোখে ঘুম চেপে এলো, তাই ঘুমিয়ে পড়লাম। সকাল 7টার দিকে ল্যান্ড করলাম। থুকো, ল্যান্ড তো বিমান বা হেলিকপ্টার করে, তার মানে আমি না না, আমি কেন হব? আমি তো মানুষ। 7টার দিকে নামলাম। নেমে বাসায় ফোন করে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গেছি। বাসার খোঁজার ঝামেলাটা নেই। আগে আমার এক বন্ধুকে দিয়ে ঠিক করে রেখেছি। বন্ধু দেওয়ার ঠিকানা অনুযায়ী একটি রিক্সা নিয়ে চলে এলাম। বাসাটা 3 তলা, সব উপরে তলায়, আমি 2য় তলায়। বন্ধুর কাছে শুনেছি, আরে ভাড়াটিয়া থাকে তারা পরিবার সহ থাকে, আর প্রথমে থাকে বাসার মালিক। ভিতরে যেতে লাগলাম। কে যে কোথা থেকে উড়ে এসে জুড়ে আমার উপরে পড়লো বুঝতেই পারলাম না। আমি পড়ে গেলাম। উপরে তাকিয়ে দেখে একটা কিউটের বদনা, না মানে একটা পরী। মেয়েটা তাড়াতাড়ি উঠে পড়লো, উঠে মাথা নিচু করে নিল। মনে মনে বললাম, যাক মেয়েটা বেঁচে গেল, না হলে আচ্ছা মশো কিছু শোনাতাম। বাসার কাজে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতে একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কে? চিনলাম না তো। আসসালামু আলাইকুম। জি আন্টি, আমি আসিফ। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে নতুন ভাড়াটিয়া? জি আন্টি। দাঁড়াও, চাবি নিয়ে আসছে। জি, সেই জন্যই এলাম। মহিলাটা ভিতরে গেল, একটু পরে এসে বলল, এই নাও চাবি। ধন্যবাদ। চাবি নিয়ে 3য় তলায় চলে এলাম। থুরবাল, আমি মনে করেছিলাম কি হলো। 3য় তলায় এসে দেখে তো অবাক। ভাবলাম অনেকগুলো রুম, কিন্তু না, 2 থেকে 3টা রুম হবে, আর বাকিটা ছাদ। তাতে কোনো সমস্যা নেই। তালা খুলে ভিতরে ঢুকলাম। ব্যাগ রেখে দেখতে লাগলাম ওয়াশরুম, রান্নাঘর আর 2টা রুম। এতেই অনেক ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়লাম। শুতেই ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো দেখি দুপুর। উঠে গোসল করে নিলাম। নামাজটা রুমেই পড়ে নিলাম, কারণ এখানে তেমন কিছু চিনি না। তাই নামাজ পড়া শেষ করে নিচে এলাম। হোটেলে যাব খেতে। আসার সময় দেখেছি পাশে একটা হোটেল আছে, ওখানে যাব। চলে এলাম হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসা চলে এলাম। ঘুমিয়েছি, তাই ঘুম এলো না। তাই রুম গোছাতে লাগলাম। গোছাতে গোছাতে বিকেল হয়ে এলো। নায়কের নাম চেঞ্জ, আসিফ থেকে নীল। ঘুমিয়েছি, তাই ঘুম এলো না। তাই রুম গোছাতে লাগলাম। গোছাতে গোছাতে বিকাল হয়ে এলো। কিছুক্ষণ পরে রুমে বসে আছি, তখন হাসাহাসির আওয়াজ এলো। মনে হচ্ছে 2-3 জন হাসাহাসি করছে। রুম থেকে বের হলাম, দেখি 3টা ময়দা সুন্দরী হাসাহাসি করছে। আমাকে দেখে চুপ করে নিল। একটা মেয়ে আরেকটা মেয়েকে বলল, কে এটা রে? আমাদের নতুন ভাড়াটিয়া। ও, ছেলেটা কিন্তু দেখতে সেই। আর তুই এর উপর পড়েছিলি? হুম। চল পরিচিত হইনি। ওকে চল। আমি অন্য পাশে দাঁড়িয়ে আছি, তখন পেছন থেকে কেউ ডাক দিল, তাই পেছনে ঘুরলাম। হাই, আমি নিপা। ইউ? যে মেয়েটি আমার উপর পড়েছিল তাকে কিছু বললাম না, দেখি ও নিজে থেকেই কিছু বলে কিনা। তাই তার পাশের মেয়েটাকে বললাম, উফ। আমি লিমা। ও, আপনি কোথা থেকে আসছেন আর কি কারণে আসছেন? রাজশাহী থেকে। আর এখানে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, সেই জন্য এসেছি। আপনারা কি করেন? মানে পড়ালেখা না জব? ও, আমরা 3জন একসাথে অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করি। ও, আপনাদের বাসা কোথায়? আবার বাসা ওইটা। ও, আর আপনি? আমরা এই বাসার 2য় তলায় থাকি। ও। লিমা মেয়েটার কানের কাছে গিয়ে বলল, কি রে, তাও নাম জিজ্ঞেস করলো না কেন? জানি না। তখনই রুমে ফোন বেজে উঠলো, তাই রুমে চলে এলাম। দেখি বাসা থেকে ফোন আসে, রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কি করিস? এই তো রুমে, তুই? বাইরে বসে আছি। এই নে, আম্মু কথা বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খেয়েছিস? কিছুক্ষণ কথা বললাম, তারপর আবার বাইরে এলাম। দেখি মেয়েগুলো এখনও দাঁড়িয়ে আছে। গিয়ে অন্য পাশে দাঁড়ালাম। যে মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি বলল, সরি, কেন? আপনার উপর ওভাবে পড়ে গিয়েছিলাম বলে। ওকে। আপনার নাম কি? বাসা কোথায়? আমার নাম নীলিমা, বাসায় নিচতলায় থাকি। ও, আপনি বাসার মালিকের মেয়ে? জি। আপনার বাসায় কে কে আছে? আমি, আব্বা মা আর একটা ছোট বোন। আপনার? আমি, আম্মু আব্বু। আর বোন বা ভাই নেই? না। ও, ওকে। আপনারা থাকেন, আমি বাইরের দিকটা ঘুরে আসি। ওকে, যান। যেভাবে ছিলাম সেভাবেই চলে এলাম বাইরে।
চারদিকটা একটু ঘোরাঘুরি করলাম আর চেনাও হলো। রাতে হোটেল থেকে খাবার নিয়ে যেগুলো এনেছিলাম সেগুলো খেয়ে নিলাম। আর আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ কাল থেকে অফিসে যেতে হবে। শুভ মর্নিং। ঘুমিয়ে পড়লাম। সকালে অ্যালার্মের টোনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশও নিলাম, তারপর রান্না করে গেলাম। হালকা ডাল ভাত চাপিয়ে কোনো মতে বের হয়ে গেলাম একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে। আধা ঘন্টা পর হাজির হলাম। অফিসটা অনেক বড়। এসে বসের রুমের সামনে নক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ও নীল না? জি স্যার। আজ তো তোমার প্রথম দিন। জি স্যার। বস তখন ম্যানেজারকে ডাক দিলেন। ম্যানেজার আসলো। জি স্যার, বলেন। এই ছেলেটাকে এর কেবিন দেখিয়ে দাও এবং কাজ বুঝিয়ে দাও। জি স্যার, এই চলো। জি স্যার। ম্যানেজারের সাথে গেলাম। ম্যানেজার একটা ডেস্ক দেখিয়ে দিল আর আমাকে কাজ বুঝিয়ে দিল। তারপর চলে গেল। আজ প্রথম দিন, তাই তেমন কাজ নেই। বিকেল 4টায় বা অফিস ছুটি হলো। অফিস থেকে বের হলাম, রিক্সার জন্য অপেক্ষা করছি। তখন একটা রিক্সা যাচ্ছিল। এই চাচা দাঁড়ান। রিক্সাওয়ালা দাঁড়ালো। প্রথমে বাজারে যাব, তারপর বাসা। রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা তার আপন গতিতে চলতে লাগলো। 15 মিনিট পর বাজারে আসলাম। কিছু সবজি ইত্যাদি সব বাজার করে ওই রিক্সা করে বাসায় আসলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে উপরে গিয়ে মেয়ে 3টা আজও ছাদে দাঁড়িয়ে আছে। ওদের দিকে তাকিয়ে রুমে তালা খুললাম। যখন রুমে ঢুকে যাব তখন নীলিমা বলল, এই যে শুনছেন, জি বলেন। আব্বু আপনাকে দেখা করতে বলেছে। ওকে, কিন্তু কখন? সন্ধ্যার পরে, তখন আব্বু বাসায় থাকবে। ওকে। রুমের ভিতরে গেলাম। ব্যাগগুলো রেখে পোশাক চেঞ্জ করে বিছানায় একটু শুলাম। শুয়ে ফেসবুকে গেলাম। 2 দিন থেকে যাওয়া হয়নি। কিছুক্ষণ থেকে আবার বের হয়ে গেলাম। মাগরিবের নামাজ পড়ে আর আমার বাসায় গেলাম না। বাসার মালিকের বাসার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার চাপ দিতে একজন লোক দরজা খুলে দিল। বুঝলাম ইনি বাসার মালিক, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি নীল? জি সরি। সরি কি জন্য? গতকাল আপনার সাথে দেখা করি নাই। কোনো সমস্যা নেই, ভেতরে এসো। জি। ব্যাচেলারদের তেমন বাসা ভাড়া দেই না। ওহ, তো আমাকে দিলেন যে? যে ছেলে তোমার জন্য এসেছিল সে আমার পরিচিত ছিল, তাই দিয়েছি। ওহ। কি জব করছো? নীলা ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে। ও, তোমার বাসায় কে কে আছে? মা বাবা আর একটা ছোট বোন। ও, তোমার বাবা কি করে? একজন ছোট ব্যবসায়ী। ও জি। আচ্ছা আঙ্কেল, আজকের মতো চলি? খেয়ে যাও। না আঙ্কেল, আজ না, অন্য কোনো দিন। আমি আবার বাসায় চলে আসলাম। এসে চড়িয়ে দিলাম ভাত তরকারি। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম আর বাকিটুকু রেখে দিলাম সকালের জন্য। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে 1.5 মাস চলে গেল। আমি আমার ডেস্কে বসে কাজ করছি, তখন পিয়ন এসে বলল, স্যার, আপনাকে ডাকলেন? জি যাচ্ছি। উঠে বসের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? তোমার কাজ দেখে অনেক খুশি। থ্যাঙ্কস স্যার। বসো। জি বসলাম। 3 দিন পর একটা মিটিং আছে, তোমাকে কিছু ফাইল দেব। ওভার টাইমে ফাইলগুলো দেখে দিতে হবে, পারবা? জি। আর আপনি কেমন অনুরোধ করার মতো কেন বলছেন স্যার? আমি আপনার কর্মচারী, আমাকে আদেশ করার মতো বলবেন। তাই? জি। তোমায় এমনভাবে কথাগুলো বলা না, সবাইকে আপন করে নিতে পারবা, কিন্তু ওভার টাইমে দেখতে হবে, তাই ওভাবে বললাম। কোনো সমস্যা নেই স্যার। আর দেন ফাইলগুলো, আমি দেখতে পারবো। এই নাও। স্যার, আমাকে 5টা ফাইল দিলেন। স্যার তাহলে আসি, অনেক কাজ আছে। ওকে। ডেস্ক এসে ফাইল 5টা রেখে অন্য ফাইল দেখতে লাগলাম। বিকেলে নীলিমা, লিমা, নিপা দাঁড়িয়ে গল্প করছে। আমি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালাম আর ফেসবুক চালাতে লাগলাম। একটা পোস্ট দেখে মুচকি হাসছি। তখন লিমা বলল, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছেন আর হাসছেন নাকি? ওদের দিকে তাকিয়ে বললাম, এই আজব বস্তু আমার জীবনে নেই। সে ন্যাংটাকাল থেকে সিঙ্গেল। ওদের সাথে একটু ফ্রি, তাই এভাবেই কথা বললাম। সবাই হেসে উঠল এমনভাবে বলাতে। কেন? এত সুন্দর তাও সিঙ্গেল কেন? সুন্দর তাতে কি হয়েছে? এমনি ইচ করে নাই, তাই প্রেম করতে চায়নি। ও ভালো। তো আপনাদের বয়ফ্রেন্ড নেই? আমাদের কারো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ?
এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করার কি আছে? না, এত সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড নেই, তাই বিশ্বাস করতে পারছি না। তিনজন হাসলো। হাসেন কেন? এমনি। ওহ আচ্ছা, বাই। এখন আবার কোথায় যাবেন? রুমে কিছু ফাইল আছে, দুদিনের মধ্যে দেখে শেষ করতে হবে। যান তাহলে। রুমে এসে একটা ফাইল দেখতে লাগলাম। মাগরিবের আজান হয়ে গেল। ফাইলটি রেখে নামাজ পড়তে গেলাম। আসার সময় ভাবলো আরেক কাণ্ড। আমি ওপরে যাচ্ছি, তখন কারো সাথে লাগলো। এবার ঠোঁটের সাথে ঠোঁট লাগলো। পুরো শরীরে বিদ্যুৎ খিরে গেল। লক্ষ্য করলাম নীলিমা। সরি, তাড়াতাড়ি নামতে গিয়ে না এমনটা হয়ে গেল। ইটস ওকে, দেখে শুনে নামবেন। জি। আমি আমার রুমে চলে এলাম। ভাত রান্নার জন্য রাইস কুকারে ভাত চাপিয়ে দিলাম। সবজি রান্নার জন্য রান্নাঘরে যেতে হলো। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। শালা বারবার ওই কথাটা মনে পড়তে লাগলো। সুর, এগুলো ভেবে লাভ নেই, আমি বরং আমার কাজ করি। সময় আছে দেখে আরেকটা ফাইল নিয়ে বসলাম। ফাইলটা দেখতে দেখতে আজান হয়ে গেল, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার ফাইল নিয়ে বসলাম। 12টা পর্যন্ত দেখে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর আজ মিটিং আছে, তাই সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফাইলগুলো দেখে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আধা ঘন্টা পর অফিসে চলে এলাম। এসে বসের রুমের সামনে এলাম। আসসালামু আলাইকুম স্যার, ভেতরে আসতে পারি? ইয়েস। ভেতরে গিয়ে তো মাটি থেকে আকাশ থেকে পড়লাম, থুকো আকাশ থেকে মাটিতে পড়লাম। আর আমার বুকের ভেতর তো শুকিয়ে চৈত্র মাসের খরা হয়ে গেল। দেখি সেদিনের মেয়েটা বসের পাশে বসে, যাকে পুকুরে ফেলেছিলাম। মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, এমনভাবে তাকাচ্ছিল যেন চোখ দিয়ে গিলে খাবে। কি হলো নীল? কিছু না স্যার। এমন করছো কেন? না এমনি স্যার। আর এই নিন ফাইলগুলো। আর বসো, দাঁড়িয়ে আছো কেন? জি। মেয়েটার দিকে আর চোখে তাকালাম, দেখে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছেন। নীল, এ আমার একমাত্র মেয়ে নীলা। আর নীলা, এ নীল। হ্যালো ম্যাম। কোনো উত্তর দিল না। আমি আর অফিসে আসবো না। আগামীকাল থেকে নীলা এই অফিসে দেখাশোনা করবে। নীল, তুমি নীলাকে একটু সাহায্য করবা? জি স্যার। ওকে, তুমি তোমার কাজ করো, আমি মিটিং রুমে যাই, সবার সাথে পরিচয় করিয়ে দেই। জি স্যার। ভয়ে ভয়ে ভিতরে শুকিয়ে কাঠ হয়ে গেল। কি জানি আমার সাথে কি করে। দেখছি বসে কাজ করতে লাগলাম। সন্ধ্যার সময় রুমে বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল, তাই দরজা খুলে দিলাম। দেখি নীলিমার নিপা। বলেন। ভিতরে আসতে বলবেন না? না মানে আমি একজন ছেলে, কেউ যদি দেখে ফেলে তাহলে কি না কি ভাববে। আর আপনাদের বাসা আসতেই পারেন। কেউ কিচ্ছু বলবে না। আসেন। এই নিন পায়েস, আম্মু দিল আপনার জন্য। আপনি অফিস কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই। আপনার? ভালো। আমরা তুমি করে বলতে পারি না? কেন নয়? কিন্তু। কোনো কিন্তু নয়, তুমি করেই বলবো। আচ্ছা, বাটিটা এখন নেবেন না সকালে? নীলিমা আমার দিকে এক প্রকার রেগে তাকালো। কি হলো? আপনি বলছো কেন? উফ, সরি। মনে থাকে যেন। আর সকালে দিলেই হবে। ওকে বাই। এখন তাহলে যাই। নীলিমার নিপা চলে গেল। আমি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলাম। নীলিমাকে কেমন যেন ভালো লাগে। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বের হয়ে নিচে এসে নীলিমাদের বাসার সামনে কলিং বেলে চাপ দিলাম। 2 বার চাপ দিতে আঙ্কেল দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। বাটিটা দিতে এলাম। ও জি, বাটিটা দিয়ে চলে এলাম। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষার পর শেষ হলো। অতঃপর একটা রিক্সাওয়ালা এলো। চাচা যাবেন? চলে এলাম অফিসে। ডেস্কে বসে যাব, তখনই পিয়ন বলল, স্যার, ম্যাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। ভেতরে ভয় লাগা শুরু হলো। কে জানি কি বলে। ভয়ে ভয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ইয়েস। কি জন্য ডেকেছেন ম্যাম? যা আমার জন্য কফি নিয়ে আয়। পিয়ন তো আছে, আমি কেন যাব? আর সেই দিনের জন্য সরি। তোরে কফি আনতে বললাম না? ম্যাম একটু ভদ্রভাবে কথা বলেন। এমনভাবে কথা বলেন কেন? তোর কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। আর তোকে কফি আনতে বললাম না? জি যাচ্ছি। নিচে এসে কফি নিয়ে গেলাম। ম্যাম আসবো? ম্যাম এই নিন কফি। হাতটা এগিয়ে দিলাম। ম্যামও হাত বাড়িয়ে নিতে গেলেও ফেলে দিলেন।
তোর হাতে কি শক্তি নেই? বলেই দুটো বসে দিল। গালে ব্যথা অনুভব করলাম। ম্যাম, আপনি তো ছেড়ে দিলেন। তোর তো সাহস কম না, আমার মুখের উপরে কথা বলিস। আবার একটা। গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকালাম। সরি ম্যাম। তো সরির গুষ্টি কিলাই, তাড়াতাড়ি পরিষ্কার কর, না হলে আরো থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেবো। জি। কাঁচের গ্লাস ভেঙে অনেক টুকরো হয়ে গেছে, তুলতে লাগলাম। শেষ টুকরো তুলতে গিয়ে হাত একটু কেটে গেল। আহ বলে উঠলাম। একটু রক্ত বের হয়ে গেল। ম্যাম, হয়ে গেছে। ওকে, যা এখন তুই তোর কাজ কর। জি ম্যাম, সেই দিনের জন্য রিয়েলি সরি। তোকে যেতে বললাম না? জি। চলে এলাম ডেস্কে। বসতেই আকরাম ভাই বলল, কি নীল ভাই, ম্যামের সাথে কি? প্রথম দিনেই ম্যামের কেবিনে অনেকক্ষণ? ছুট, ওটা ম্যাম না ধানি লঙ্কার ক্ষেত। কেন, কি হয়েছে? প্রথম দিনে অবস্থা খারাপ করে ছেড়ে দিল। কেন, কি হয়েছে? সময় বুঝে একদিন বলবো। ওকে। তখনই, এটা অফিস, গল্পের আসর নয় যে বসে বসে গল্প করছেন। সরি ম্যাম। সরি ম্যাম। তারপর কাজ করতে লাগলাম। দুপুরে লাঞ্চ করলাম। তারপর আবার কাজ করতে শুরু করলাম। বিকেলে রিক্সার জন্য অপেক্ষা করছি। তখন একটা রিক্সা থামলো আমার সামনে। রিক্সায় নীলিমা আছে। উঠে এসো। না থাক, তুমি যাও, আমি অন্য রিক্সা নিয়ে আসছি। আরে এসো না। না থাক, তোমার আব্বু আম্মু দেখলে কি নাকি ভাববে। কিছু ভাববে না। সত্যি তো? হুম। উঠলাম। তুমি এত ভীতু কেন? ভীতু না, আমি আমার মান সম্মান নিয়ে চিন্তা করি। চাই না আমাকে কেউ খারাপ বলুক। খুব ভালো। তো এদিকে কোথায় যাওয়া হয়েছিল? এক বান্ধবীর বাসা থেকে আসছি। আর ওদিকে তো চেপে বসে আছো যে? এমনি। পড়ে যাবে তো। না, কিছু হবে না। পড়ে যাবা। না। ওকে, ঠিক আছে। আর তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? এমনি, তেমন কিছু না। ও। বাসার কাছে চলে এলাম। এভাবে গল্প করতে করতে নেমে গেলাম। নীলিমাও নামলো। আমি ভাড়া দিতে যাব, তখন নীলিমা বলল, আরে থাক, আমি দিচ্ছি। আরে না, এটা কেমন দেখায়? কেমন আবার দেখাবে? আমি তোমাকে আমার সাথে আসতে বলেছি। আর আমি তো রিক্সা ভাড়া করেছি, তাই না? নীলিমা ভাড়া দিল। রিক্সাওয়ালা চলে গেল। আমরা ভিতরে যাব। যা যা বাসা চলে এলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি আজ কি হলো। মনে পড়ে না এমনভাবে কারো কাছে থাপ্পড় খেয়েছি কিনা। আর ম্যাম 3টা থাপ্পড় দিল। মনকে প্রশ্ন করলাম, ম্যাম কি আমার সাথে প্রতিদিন করবে কে জানি। সেই দিন কেন যে লাগতে গিয়েছিলাম। আগামীকালকে আবার সরি বলে নিব। এখন ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ডেস্কে বসে কাজ করছি। তখনই পিয়ন এসে বলল, স্যার, ম্যাম আপনাকে ডেকেছেন। যান ভাই যান, ম্যাম আপনাকে কি যেন ডেকেছেন, শুনে আসেন। আমাদের তো আর ডাকবে না। আকরাম ভাই। আকরাম ভাইয়ের দিকে তাকালাম। মনে মনে বললাম, কি জন্য ডেকেছেন তা তো বুঝতে পারছি। আজও কপালে কিছু আছে। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? ইয়েস। কি মেয়ে রে বাবা, সালামের উত্তর দিল না। মেয়ে তো নয়, যেন একেবারে থানি লঙ্কা। মনে মনে বললাম, শুনলে তো আবার আমার খবর করে দিবে। ম্যাম আমাকে ডেকেছেন? আমার জন্য কফি নিয়ে আয়। হ্যাঁ? হুম। আমি পিওর না, আমি আনতে পারবো না। তোর সাহস তো কম না। আমি তোর বস, আর তুই আমার সামান্য কর্মচারী। তোকে যেটা বলবো তোকে সেটাই করতে হবে। পারবো না। কি বললি কুত্তার বাচ্চা? তোকে তো যা আগে, না আরো দিব। জি ম্যাম। মাথা নিচু করে থাপ্পড় এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে গেছে। কফি নিয়ে এলাম। ম্যাম এই নিন। হুম। এবার ভালো করে নিলেন। আমি তো ভাবলাম এবার হয়তো ফেলে দিবেন। এনে ফার্স্ট ফাইল, কাল সকালের মধ্যে চাই এটা। হ্যাঁ? যদি না পাই তাহলে তোর খবর আছে। একদিনের মধ্যে কেমনে সম্ভব? আমি জানি না তুই কিভাবে করবি। আমাকে 2টা ফাইল দেন আর অন্য কাউকে দেন। তোকেই দেখতে হবে। আর না হয় রিজন লেটার জমা দিয়ে চাকরি ছেড়ে দে। না ম্যাম, নিয়ে যাচ্ছি। ফাইল 5টা নিলাম। ম্যাম সেদিনের জন্য সরি। চলে এলাম ফাইল 5টা নিয়ে। চাকরিটা ছাড়তেও পারছি না। এটা ভেবে যে হয়তো এটা ছেড়ে চলে গেলে এর থেকে ভালো চাকরি হয়তো পাবো না, আর পেলেও অনেক দেরি হবে। ম্যাম কি বললো নীল ভাই? তেমন কিছু না, কিছুক্ষণ কথা বললো কাজ সম্পর্কে, আর কিছু ফাইল দিল, এই আর কি। না অন্য কিছু চলছে? আরে না ম্যাম, কোথায় আর আমি কোথায়। বিকেলে বাসায় ফিরলাম। ছাদে উঠতেই
নীলিমার সাথে দেখা। কেমন আছো? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? তেমন কিছু না। বলতে পারো, কিছু শেয়ার করলে একটু হালকা হালকা লাগবে। আরে তেমন কিছু না। ও, সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? অনেকদিন সন্ধ্যার পর ঘোরা হয়নি, তাই ভাবছি ঘুরতে যাব। না, কিছু অফিসের কাজ আছে, সেগুলো করতে হবে। ওকে, অন্যদিন যাব না হয়। রুমে এসে পোশাক চেঞ্জ করে ফাইলগুলো নিয়ে বসলাম। রাতে একটা বাজে, এখনো 3টা দেখা শেষ হয়নি। চোখ আটকে রাখতে পারছি না। খাওয়া দাওয়া হয়নি, খুব খিদেও পেয়েছে। ওঠে বিস্কুট আনা ছিল, ওগুলো খেয়ে পানি খেয়ে নিলাম। আর চোখ মুখে পানি। আবার বসলাম। কিছুক্ষণ পর আর থাকতে পারলাম না, ওখানে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক, 7:30 বাজে। 4টা ফাইল দেখে শেষ হয়নি। মুখে পানি দিয়ে এসে আবার বসলাম। 4টা দেখা কমপ্লিট হলো। এদিকে প্রায় 9টা কাটা ছুঁই। উঠে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আজ খাওয়া দাওয়া হলো না। অফিসে আসতে সোয়া 9টা বেজে গেছে। আজ কপালে অনেক দুঃখ আছে, এটা ভালোভাবেই বুঝতে পারছি। ভয়ে ভয়ে আসতে পারি ম্যাম? ম্যামকে দেখে ভয় পেয়ে গেলাম যে রেগে আছে। ভয়ে ভয়ে ভিতরে গেলাম, গিয়ে মাথা নিচু করে দাঁড়ালাম। ফ্যানগুলো কোথায়? ম্যাম, 4টা দেখা হয়েছে, আর একটা দেখার সময় পাইনি। কি বলি? আজ মিটিং আছে আর তুই দেখে শেষ করতে পারিসনি? সরি ম্যাম, সময় পাইনি। এখন কিভাবে মিটিং করব? যা তাড়াতাড়ি দেখে দিয়ে আয়। জি ম্যাম। মাথা নিচু করে ডেস্কে চলে এলাম। নীল ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? এমনি। আর কিছু না বলে ফাইলটা দেখতে লাগলাম। দেখা শেষ করে ম্যামের কেবিনের সামনে এলাম। ম্যাম, আসতে পারি? আয়। ভিতরে গিয়ে দেখি এখনো অনেক রেগে আছে। আমি ভিতরে যাওয়া মাত্রই আমার ওপর ফাইল ছুঁড়ে মারলো। ফাইলের কার্নিশ এসে সোজা চোখের ওপর লাগলো। আমি বলে জোরে চিৎকার দিয়ে চোখ ধরে নিলাম। এই, তোর ড্রামা বন্ধ কর। আর এগুলো ফাইল দেখেছিস? এত ভুল কেন? সরি ম্যাম, তাড়াতাড়ি দেখার জন্য এমন হয়েছে। 2 চোখ দিয়ে পানি পড়ছে, আর ডান চোখে অনেকটা জ্বালা করছে। তুই যা। কেন যে এই মূর্খগুলোকে কাজে নেই বুঝে না, একেবারে অসহ্য। গেও ভূত। বাবা মায়ে কি শিক্ষা দিয়েছে আল্লাহ জানে। ম্যাম, একটু চিৎকার দিয়ে আপনি আমাকে যা বলার বলেন। আমার বাবা মাকে এখানে টানবেন না, না হলে ভালো হবে না। কি করবি তুই? আমার চোখের সামনে থেকে গেলি না, তোর গালে কয়েকটা বসিয়ে দেবো একদম। জি। ওয়াশরুমে চলে এলাম। 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে নিজের অজান্তেই। কিছুক্ষণ থেকে দেখে চলে এলাম। নীল ভাই, আপনার চোখ লাল কেন হয়ে আছে? এ তেমন কিছু না, এসে টুকটাক কাজ করছি। লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম। এসে অনেক কিছু খেলাম, কারণ গতকাল রাত থেকে তেমন কিছু খাওয়া হয়নি। লাঞ্চ শেষ করে নিজের ডেস্কে এসে বসলাম, আবার কাজ করতে লাগলাম। বিকেলে রিসার জন্য অপেক্ষা করছি, তখন আকরাম ভাই এসে বলল, চলেন দুজনে একসাথে কফি খাই। আজকে থাক, অন্যদিন। শরীরটা কেমন যেন করছে। ওকে। আর আপনার ডান চোখ তো ফুলে গেছে। কি বলেন? মোবাইল ফোন বের করে স্ক্রিনের দিকে দেখলাম, সত্যি অনেক ফুলে গেছে। কি হয়েছে, এমন ভাবে ফুলেছে কেন? জানি না ভাই, কেন এমনটা হয়েছে। কিছু তো হয়েছে। যেদিন থেকে ম্যাডাম আসছে সেই দিন থেকে আপনি কেমন হয়ে গেছেন। আগে কত সুন্দর, সবার সাথে হেসে হেসে কথা বলতেন, আর এখন চুপচাপ বলেই চলে। আরে তেমন কিছু না। আচ্ছা ভাই, এখন বাসায় যাই। ওকে। বাসায় চলে এলাম। শরীরটা অনেক খারাপ লাগছে। শরীরে জ্বর ভাব, মনে হচ্ছে জ্বর চলে আসবে। শরীর বিছানায় এলেই দিতেই ঘুম চলে এলো। রাতে শরীর কাঁপতে আরম্ভ করলো। বুঝতে পারছি শরীরে জ্বরের পরিমাণ অনেক বেশি, তাই উঠতেও পারছি না। হঠাৎ জ্ঞান হারিয়ে গেল। অতিরিক্ত জ্বর হলে এমনটা আমার হয়েই থাকে। রাতে জ্ঞান আসে, আবার হারিয়ে যাচ্ছে। ফোন ধরার শক্তিটুকু নেই। সকালের দিকে যখন জ্ঞান ফিরল, তখন চোখ খুলে দেখতে পাচ্ছি, আর এক চোখে দেখতে পাচ্ছি না। রুমে অনেকেই আছে। তোমার জ্ঞান ফিরেছে? আমি শুধু চেয়ে চেয়ে সবার দিকে তাকালাম। একজন ডাক্তারও আছে। ওনাকে ওষুধগুলো খাইয়ে দিন। জি আঙ্কেল। তোমার এমন অবস্থা কখন থেকে? জি আঙ্কেল, সন্ধ্যার দিকে শরীর খারাপ করছিল, তারপর রাত থেকে এমন। আমাদের জানাওনি কেন? আসলে ও, তাহলে আমরা তোমার আপন কেউ না? তেমনটা না, শরীরে ফোন ধরার শক্তিটুকু নেই।
কিন্তু তোমার চোখের এমন অবস্থা হলো কেন? গতকাল চোখে খোঁচা লেগেছে, তাই এমন হয়েছে। এই বয়সে যদি এমন করো, একটু দেখে শুনে চলাচল করবা। আর যে ওষুধগুলো দিলাম সেগুলো ঠিক মতো খাবা। আর 2 দিন রেস্ট নাও। জি। একে একে প্রায় সবাই চলে গেল। এই না বাবা, ওষুধগুলো খেয়ে নাও। জি। উঠে বিছানায় হেলান দিয়ে ওষুধ খেলাম। কোনো সমস্যা হলে আমাদের জানাবে। জি। নীলিমা গিয়ে না বললে হয়তো তুমি এইভাবেই পড়ে থাকতা। নীলিমার দিকে তাকালাম, দেখি ও আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা আমরা যাই, তুমি বিশ্রাম করো। জি। আবার শুয়ে পড়লাম। আন্টি আঙ্কেল চলে গেলেন, শুধু নীলিমা, নিপা আর লিমা ছাড়া। চোখ বন্ধ করে আছে আর ভাবছি, না অনেক হয়েছে, আরও চাকরি করবো না। রিজাইন লেটার জমা দিয়ে বাসায় চলে যাব। এত কিছু সহ্য করা যায় না। কেউ আমার কপালে হাত দিল, কি হাত দিল দেখার জন্য চোখ খুললাম, দেখি নীলিমা। নীলিমার চোখে কোণে পানি মনে হচ্ছে। বুঝলাম না ওর আবার কি হলো। কি? তেমন কিছু না, দেখছিলাম জ্বর কমছে কিনা। ও। আঙ্কেল আন্টিকে জানাবে না তোমার এমন অবস্থা? না থাক, না হলে অনেক চিন্তা করবে। ও হুম। এখনো তো কিছুই খাওনি তাই না? হুম। দাঁড়াও। বলেই বাইরে চলে এলাম। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে। একটু পর নীলিমা এলো, হাতে একটা বাটি নিয়ে। এই নাও খাও। কি? আম্মু সকালে বিরিয়ানি রান্না করেছিল। ও। এবার উঠো, তারপর খেয়ে নাও। হুম। আবার উঠে হেলান দিয়ে বসলাম। নীলিমা রান্নাঘর থেকে একটা প্লেট এনে ওতে খাবার দিল। হাত মুখ তো ধুতে হবে তাই না, তাই নামতে লাগলাম। কোথায় যাবে? একটু তো ফ্রেশ হওয়া লাগবে তাই না? কিন্তু যেতে পারবে? পারবো। পারবা না, আমি ধরে নিয়ে যাই। না থাক, আমি পারবো। নেমে যেই 2-1 পা এগিয়েছে আর পড়ে যেতে লাগলাম, তখনই নীলিমা ধরে নিল। শরীরে একটুও শক্তি নেই। বললাম না পারবে না, চলো সাথে নিয়ে যাই। নীলিমার সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে গেলাম। ঘুমের ওষুধ খাওয়ার জন্য ঘুম চলে এলো। যখন ঘুম ভাঙলো তখন চোখ খুলে দেখি কেউ নেই। মোবাইল হাতে নিলাম, দেখি বন্ধ হয়ে আছে। অন করলাম, দেখি চার্জ নেই, তাই উঠে চার্জ দিলাম। এখন প্রায় অনেক সুস্থ। খাবার তো খেতে হবে, তাই রান্না করে গেলাম। এর মধ্যে নীলিমা হাজির। আরে আরে কি করছো? রান্না খেতে তো হবে তাই না? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে? এখন অনেকটা সুস্থ। রান্না করা লাগবে না, আমাদের বাসায় খেয়ে নিবে। এটা কেমন করে হয়? সকালে খেয়েছি, আবার এখন খেলে কেমন দেখায়? না, কিচ্ছু দেখাবে না। তবুও। কোনো কথা না, গিয়ে শুয়ে পড়ো। না। নীলিমা হাত ধরে তিনি বিছানা পর্যন্ত নিয়ে এলো। আমি শুধু ওর দিকে চেয়ে আছি। কেন জানি না ওর এমন কাণ্ড খুব ভালো লাগছে। এইভাবে কি দেখছো? কিছু না, গোসল করতে হবে তো। ও। গোসল করতে এলাম। প্রথমবার শরীরে পানি দিতে এমন কাঁপুনি শুরু করলো, পুরো শরীরে কাঁপতে শুরু করেছে। তাও কোনো মতে গোসল করলাম। কাঁদতে কাঁদতে বের হলাম। নীলিমাকে দেখি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এমন অবস্থা, খাবার রেখে আমার কাছে দৌড়ে এলো। কি হয়েছে, এমন ভাবে কাঁপছো কেন? শরীরে পানি ঢেলেছি বলে। তাড়াতাড়ি কম্বল চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়ো। শুয়ে পড়লাম কম্বল চাপা দিয়ে। এখনো কাঁপুনি থামেনি। নীলিমার অস্থিরতা দেখে অনেক অবাক হলাম। মনকে প্রশ্ন করলাম, নীলিমা আমার জন্য কেন এমন করছে? সব সময় ওর মুখে হাসির ছাপ থাকে, কিন্তু সকাল থেকে দেখছি কেমন চিন্তার ছাপ। কিছুক্ষণ পর কাঁপুনি থামলো। নীলিমা পাশে বসে আছে। উঠে বসলাম। ঠিক হয়েছে। হুম। আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। খেতে লাগলাম। মনে মনে বললাম, আমি কত স্বার্থপর, নিজে খেয়ে যাচ্ছি, আরও খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি না। তাই বললাম, নীলিমা তুমি খেয়েছ? না, বাসায় গিয়ে খাবো। খাবার তো অনেক আছে, তুমিও একটা প্লেট নিয়ে এসে খেতে বসে যাও। আরে থাক, আমি বাসায় গিয়ে খাবো। আরে যাও, প্লেট এনে এখানে বসে যাও। ওকে। নীলিমাও আমার সাথে খেতে বসলো। একটা কথা বলি? তুমি আমার রুমে এইভাবে আসছো, সবাই কি মনে করবে? আর আঙ্কেল আন্টি বা কি বলবেন? কেউ কিচ্ছু বলবে না, আর আম্মুকে বলে এসেছি। তাও মানুষের মন কখন যে কি বলে বসে থাকে কে জানে। কেউ কিছুই বলবে না। তুমি কি আমাকে পছন্দ করো? নীলিমা আমার দিকে তাকালো। এভাবে তাকানো দেখে নিজের কাছে খুব খারাপ লাগলো। হয়তো মানবতার খাতিরে করেছে, আর আমি কি না কি ভাবছি। সরি নীলিমা,
সরি। নীলিমা কিছু বলছে না, চুপ করে আছে। এতক্ষণ খুব খারাপ লাগতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হলো। নীলিমা প্লেট পরিষ্কার করে দিল। ওষুধগুলো পাশে ছিল, খেয়ে নিলাম। নীলিমা কোনো কথা বলো না, চলে গেল। খুব খারাপ লাগছে। আমি কি বললাম? কিছুক্ষণ পর ঘুম চলে এলো। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। প্রতিদিন নীলিমারা এখানে থাকে, কিন্তু আজ নেই। খুব খারাপ লাগছে। কেমন নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি বাড়ি থেকে ফোন আসে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস রে ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দাঁড়িয়ে আছি। তুই? বসে আছি। কখন বাড়ি আসবি? 2 দিন পর, মনে হয় একবারে বাড়ি। বুঝলাম না, একেবারে বাড়ি আসবি মানে কি? কিছু না, দেখা যাক কখন বাড়ি যাব। ওহ, বাসায় আসবি তখন আমার জন্য কিছু নিয়ে আসবি। তোর জন্য জামাই নিয়ে যাব। ধ্যাত, হাসিস না, মুখে মাছি যাবে। আমার জন্য একটা কিউট দেখে ভাবি আনবি, তাহলে হবে। এখানে প্রায় মেয়ে কেমন বুঝতেই পারছিস, সবাই আধুনিক পোশাক পরে, যা আমার একদম ভালো লাগে না। গ্রামের মেয়েরা অনেক ভালো। তাই? হুম। তাহলে আমি একটা খুঁজি। আর তোকে কষ্ট করে খুঁজতে হবে না, আমি খুঁজে নিব। হুম। আমার আব্বা কোথায় রে? মা বাড়িতে আছে, আর আব্বার যেখানে থাকার কথা সেখানেই আছে, মানে বাজারে। আর তুই কোথায়? পুকুর পাড়ে। ও, বাড়ি যা। হুম। একটু পর। নে, আম্মার সাথে কথা বল। দে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ মায়ের সাথে কথা বললাম। কথা বলা শেষ করে পিছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে আছেন। সরি তখনকার জন্য। আরে কিছু মনে করিনি। তাহলে কথা না বলে চলে গেলে যে? এমনি। ও, আঙ্কেল আন্টির সাথে কথা বলছিলে? হুম। ভালো। তুমি অসুস্থ জানিয়েছো? না। ও। এই বাসা মানে খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যাব। কেন? এমনি। কিছু তো হয়েছে। 3-4 দিন ধরে তোমাকে কেমন দেখাচ্ছে। আরে কিছু হয়নি। তবে এই বাসা ছাড়বে কেন? আমি কি কিছু করেছি? আরে না, তুমি কিছু করনি। তাহলে? এমনি বললাম আর কি। ও, আমি তো ভাবলাম সত্যি সত্যি। 2 দিন পর আজ অফিসে এলাম। 2 দিন আসতে পারে নাই, তাই আমি আমার ডেস্কে আসতেই। এই 2 দিন কোথায় ছিলেন? আর ম্যাম আপনাকে খুঁজছিল তো। অসুস্থ ছিলাম, তাই আসতে পারে নাই। ও আচ্ছা, যান ম্যামের সাথে দেখা করে আসেন। ডেস্কে ব্যাগ রেখে ম্যামের কেবিনের সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আসতে পারি ম্যাম? ইয়েস। ভিতরে গেলাম। ম্যাম মাথা নিচু করে কাজ করছিলেন। মাথা উপরে তুললেন, আমাকে দেখে বললেন, এই 2 দিন কোথায় ছিলি? কুত্তার বাচ্চা, এটা কি তোর বাবার অফিস যে যখন ইচ্ছা আসবি আর যখন ইচ্ছা চলে যাবি? ম্যাম মা বাবাকে টানবেন না বলছি, না হলে ভালো হবে না। আর মুখের ভাষা ঠিক করেন। কি করবি? তোর মা বাবা তোকে যা ভালোভাবে শিক্ষা দিতে পারেনি তোর জন্মের। এই তোর সমস্যা কি বলতো? তোর অফিসে কাজ করে বলে যা ইচ্ছা তাই করবি? তোর মা বাবা ভালো করে তোকে শিক্ষা দিতে পারেনি? অনেক সহ্য করেছি, আর না বলে আমি আমার ডেস্কে এসে রিজাইন লেটার লিখে আবার ম্যামের রুমে গেলাম। এই নে রিজাইন লেটার, এর চাকরির দরকার নেই। ম্যামের কেবিন থেকে বের হয়ে ডেস্কে আসলাম। আরে ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর আপনি তাড়াতাড়ি কি লিখে নিয়ে গেলেন? আর এমনভাবে রেগে আছেন কেন? এর চাকরি ছেড়ে দিলাম। কেন? এমনি, ভালো লাগছে না তাই। ব্যাগে নিয়ে ডেস্ক থেকে বের হয়ে গেলাম। যেতেই বসের সাথে দেখা। নীল, কোথায় যাচ্ছ? বাসা। কেন, কি হয়েছে? আর তোমার চোখ এমনভাবে ফুলে আসছে কেন? চাকরিটা ছেড়ে দিলাম। কেন? ম্যামের কাছে সব উত্তর পেয়ে যাবেন। যদি ভুল করে থাকি বা আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা করবেন। বসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। বস ম্যামের কেবিনে গেল। নীলামা, কি হয়েছে? নীল চাকরি ছেড়ে দিল কেন? ম্যাম চুপ করে আছে, কিছু বলছে না। বলো। জানি না। মিথ্যা বলছিস কেন? বলছি। ম্যাম সব কিছু বললো। তোর সাথে এমন করছিল বলে তোর মোটেও এমন করা ঠিক হয়নি। তুই অনেক বেশি করে ফেলেছিস। চল, ক্ষমা চেয়ে নিবি আর ওকে আবার জয়েন হতে বলবি। কিন্তু ও থাকে কোথায় জানি না তো। আমিও তো জানি না। নীলকে ফোন দিয়ে দেখি। দেখো। আমি বাসায় এসে ব্যাগ গোছাচ্ছি।
আর এখান থেকে কি করব? ফোনটা পেজে উঠল, দেখি আনোয়ার নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার অফিসের বস। ও জি স্যার, বলেন। তুমি যেখানে থাকো সেইখানকার ঠিকানা দাও। কেন স্যার? আরে দাও না। জি, ঠিকানা দিলাম। প্রায় 20 মিনিট পর কেউ দরজায় নক করলো। দরজা খুলে দিলাম, দেখি বস আর ম্যাম আছে। ম্যাম আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। ভেতরে আসেন। হ্যাঁ। সরি তোমার সাথে এমন করার জন্য। সেদিন ওরকম করেছিলাম বলে খুব রাগ হয়েছিল। ক্ষমা করে দাও বাবা। ইটস ওকে, আর আমাকেও ক্ষমা করে দিন সেই দিনের জন্য। হুম। নীল, কাল থেকে তাহলে এসো, আমরা যাই, আমাদের কাজ আছে। সরি স্যার, আর জব করব না, আমি বাড়ি চলে যাব। কেন, কোনো আর জব করবে না? তাহলে ক্ষমা করো নাই? জি করছি। তাহলে জব করবে না কেন? এমনি। কোনো কথা না, আগামীকাল থেকে অফিসে আসবে। ক্ষমা করো নাই? বললাম তো করেছি। যদি কাল অফিসে আসো তাহলে বুঝবো ক্ষমা করেছো। হুম। তাহলে কাল এসো। ওকে ম্যাম। আর বস চলে গেলেন। গরিব তো, তাই মেনে নিতে হলো। আর ম্যামকে তো কখনো মন থেকে ক্ষমা করব না। যা যা করেছে সব কিছু মনে আছে। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমিও বুঝে দেব নীলকে চিনিস। বিকেলে ছাদে বসে আছি, তখন নীলিমা, নিপা, লিমার আগমন। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? ভালো। দুপুরে ওষুধ খেয়েছো? হুম। কিছুক্ষণ সবার সাথে নানান কিছু নিয়ে গল্প করলাম। পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য বের হলাম। বাসার মেন গেট থেকে বের হতে দেখি একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি তেমন কিছু না মনে করে একটু সাইডে গিয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম। তখন কেউ বলল, গাড়িতে ওঠো। আমি তেমন গুরুত্ব দিলাম না, হয়তো অন্য কাউকে বলছেন। আবার মেয়েলি কণ্ঠে বলল, এই যে নীল সাহেব, তোমাকে বলছি। এবার তাকালাম, দেখি ম্যাম গাড়ির ভেতর থেকে মাথা বের করে বলছেন। কাছে গেলাম। জি ম্যাম, বলেন। গাড়িতে ওঠো। সরি ম্যাম, আমি রিক্সা যেতে পারবো। ওঠো না। বললাম তো রিক্সা যেতে পারবো। উঠবা নাকি চিৎকার দিয়ে লোক জমা করব? আপনার ইচ্ছা, আর আপনারা বড় লোক, যা ইচ্ছা তাই করতে পারেন। ম্যাম চুপ হয়ে গেল। আমি আবার সাইডে গিয়ে দাঁড়ালাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। সামনে আসলেন যে? তোমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি এমন করছো কেন? মানে? মানে হচ্ছে চলো আমার সাথে। তখনই ওখান দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। ওই রিক্সাওয়ালা ভাই দাঁড়ান। রিক্সাওয়ালাটা দাঁড়ালো। ও কোথাও যাবে না, আপনি চলে যান। না ভাই, আমি যাব। যাবে না, আপনি যান। রিক্সাওয়ালা একবার আমার দিকে তাকাচ্ছে, আরেকবার ম্যামের দিকে তাকাচ্ছে। মানে রিক্সাওয়ালা চলে গেল। রিক্সাওয়ালা এভাবে মুচকি হাসির কারণ বুঝতে পারলাম না। ম্যাম আমার দেরি হয়ে যাচ্ছে, আর আপনি রিক্সাওয়ালাকে পাঠিয়ে দিলেন কেন? তাই তো বলছি আমার সাথে এসো। হুর। এভাবে হবে না। বলেই আমার হাত ধরে টানতে লাগলো। টেনে গাড়ির কাছে এনে সামনের দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দিল। আর ম্যামও গাড়িতে উঠল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। চুপ করে বসে আছে। চুপ কেন? এমনি। তোমার গার্লফ্রেন্ড আছে? না। না থাকলেই ভালো, আর থাকলেও ব্রেকআপ করিয়ে ছাড়তাম। মানে? কিছু না। তোমার বাসায় কে কে আছে? কেন? আরে বললে সমস্যা কোথায়? কোথাও না। তাহলে বলো। মা বাবা আর একটা বোন। ও, আমার জানতে চাইবে না? প্রয়োজনীয় কিছু মনে করলাম না। ভালো। আমি চলে এলাম। ম্যাম গাড়ি থামাতে নেমে পড়লাম। নেমে আমি আমার ডেস্কে চলে এলাম। আমাকে দেখে আকরাম ভাই বললেন, কি নীল ভাই, আগামীকাল চাকরি ছাড়লেন, আর আজ অফিসে যে? ম্যাম আর বস আমার কাছে গিয়েছিলেন, তাই আসলাম। ও, কি এমন হয়েছিল যে চাকরি ছাড়লেন? আর ম্যাম আর বস বা আপনার কাছে গেলেন কেন? এভাবে কি বলা যায়? অফিস থেকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাওয়াবেন, তাহলে তো পেট থেকে বের হবে। তাই আমার পকেট ফাঁকা করার ধান্দায় আছেন? হুম। ওকে। এই ফাইলটার কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। দেন ভাই দেন। কাজে নিয়ে দাওয়াত খাওয়া শেষ? হুম। ও, দিনগুলো কেমন কাটলো? মজার মধ্যে দিয়ে। খুব ভালো। হুম, এবার একটু বুঝিয়ে দেন, ফাইলটার কিছু মাথায় আসছে না। হুম। একবার আকরাম ভাইয়ের দিকে তাকান, কিভাবে আসমানি আপুর দিকে তাকিয়ে আছে। আকরাম ভাইয়ের দিকে তাকালাম। সত্যি আসমানি আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আকরাম ভাই, এটা কাজের সময়, কাউকে দেখার সময় না।
আমার কথা শুনে আকরাম ভাই তাড়াতাড়ি চোখ টেনে নিল, তারপর আমার দিকে তাকালো। আকরাম ভাই মুচকি হেসে বললেন, হুম। আমিও মুচকি হাসলাম, রিয়াকে বুঝিয়ে দিতে লাগলাম। এখানে কি হচ্ছে? তেমন কিছু না ম্যাম, ফাইলটা বুঝতে পারছিলাম না, তাই নীল সাহেবের কাছে বুঝিয়ে নিতে আসছি। আপনি আমার কেবিনে আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। জি ম্যাম। রিয়া ম্যামের সাথে চলে গেল। আমি আমার কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় পিয়ন আসলো। স্যার, ম্যাম আপনাকে ডাকছেন। যাচ্ছি। এই সময় আবার কেন ডাকলো আল্লাহ জানেন। উঠে ম্যামের কেবিনের সামনে গিয়ে, আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? হুম। ভিতরে গেলাম। জি ম্যাম, বলেন কেন ডেকেছেন? এত তারা কিসে? লাঞ্চ করেছো? না, গিয়ে করব। এসো আমরা একসাথে লাঞ্চ করি। না থাক, আমি ক্যান্টিনে করব। আরে এসো না। না থাক, আমি গেলাম। অন্য কোনো কাজ থাকলে বলেন। ম্যাম মন খারাপ করলো। না, অন্য কোনো কাজ নেই। আচ্ছা যাও। জি। এই দাঁড়াও। জি বলেন। এরপর থেকে আমার কেবিনে আসার সময় অনুমতি দেওয়া লাগবে না, অনুমতি ছাড়াই ঢুকে যাবা। কেন? আমি বললাম তাই। ওকে, চেষ্টা করব। আরেকটা কথা। জি বলেন। তুমি করে বলবা। সরি, পারবো না। ওকে, আমি চাই। চলে এলাম। এসে লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিলাম। বিকেলে চলেন নীল ভাই। কোথায়? আচ্ছা মানুষ আপনি তো, সকালে বললেন আর এখন ভুলে গেলেন। ওহ, ভুলেই গিয়েছিলাম। ওকে চলেন। রেস্টুরেন্টে না, কফি শপে গেলেই হবে। চলেন। কফি শপে এলাম। আকরাম ভাই 2টা কফি অর্ডার দিলেন। একটু পর কফি আসলো। নীল ভাই এবার বলেন। অফিসে চমক দিয়ে দিতে গ্রাম থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সব কিছু বললাম। ম্যাম আপনার সাথে ওই রকম না করলেও পারতেন। আসমিন আপুকে পছন্দ করেন তো বলে দেন না কেন? ভয় করে। পুরুষ মানুষ কিসের ভয়? বলে দিবেন যে ভালোবাসি। এখন বলা খুব সহজ, কিন্তু কোনো মেয়ের সামনে বলা খুব কঠিন। কোনো মেয়ের সামনে আই লাভ বলতে গেলে সব কিছু ভুলে যাবেন, হার্টবিটের গতি বেড়ে যাবে, কপালে বিন্দু বিন্দু ঘাম বের হয়ে যাবে, বুঝছেন? না, কখনো কাউকে বলি নাই তো, তাই বুঝতে পারলাম না। খুব ভালো, আমাকে একটু সাহায্য করবেন? কি? আসমানের সাথে একটু সেটিংটা করিয়ে দেন না। করিয়ে দেব, কিন্তু আমি কি পাবো? আপনি কি চান? যখন সেটিং করে দিব তখন না হয় বলবো। ওকে। আচ্ছা ভাই, এখন যাই, প্রায় সন্ধ্যা হয়ে এলো। ওকে যান। চলে এলাম। আস্তে আস্তে মাগরিবের আজান, তাই নামাজ পড়ে একেবারে ভেতরে গেলাম। ভেতরে যেতে দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। লাইটের আলোয় আবছা বোঝা যাচ্ছে অনেক টেনশনে আছে। আমি ওর সামনে যাওয়া মাত্রই বলল, এতক্ষণ কোথায় ছিলে? একটু কাজ ছিল, তাই দেরি হয়েছে। কত টেনশন হচ্ছিল যে কিছু হয়ে গেল না তো? আমাকে নিয়ে এত ভাবার কি আছে? অনেক কিছু আছে। আচ্ছা তোমার নাম্বারটা দাও। কেন? আরে দাও না। 01। থ্যাঙ্কস। কেন? এমনি। আচ্ছা যাও, বিশ্রাম নাও। রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে রান্না করে রান্না চাপালাম। রান্না শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। যাই একটু ফেসবুকে পায়চারি করে আসি। ফেসবুকে গেলাম, মেসেঞ্জার খালি। শালার এমন কপাল, খোঁজনের মতো কেউ নেই। কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে বাসা থেকে বের হতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি গিয়ে সাইডে দাঁড়ালাম। আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না? জি। তাহলে ওখানে গিয়ে দাঁড়ালে যে? অফিসে যাব, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সার জন্য অপেক্ষা করতে হবে না, গাড়িতে এসো। আপনি চলে যান, আমি রিক্সায় চলে যাব। আসবে না আগামীকালের মতো টেনে নিয়ে যাব? না থাক, আসি। গুড বাই। বুঝি না এর আবার কি হলো, আমার পিছনে এইভাবে লাগলো কেন? দেখলেই তো পুরো শরীর জ্বলে যায়, আর বালটা আমার সামনে আসে। এভাবে বিড়বিড় করে কাকে গালি দিচ্ছ? কাউকে না। ভালো, তোমার ফোন নাম্বারটা দাও। আমার নাম্বার নিয়ে কি করবেন? প্রয়োজন আছে তাই। আমার সাথে কিসের প্রয়োজন? অফিসে তো কথা হয়। আরে দাও তো। না থাক। এই তুই দিবি না? গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। দিচ্ছি, তোলেন। এই নাও, তুমি তুলে দাও। না থাক, আপনার অনেক দামি ফোন, কোথায় আমাদের মতো গরিবের স্পর্শ পেলে নোংরা হয়ে যাবে। ম্যাম আমার দিকে তাকালেন। এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তোমার নাম্বার তুলে দাও। আরে রে, নাম্বার তুলতে সমস্যা কোথায় হচ্ছে? দেখতে পাচ্ছ না গাড়ি চালাচ্ছি? হুম। তাহলে দাও। জি, নাম্বার তুলে দিলাম।
তুমি অফিসে সবার সাথে এত হাসি খুশিভাবে কথা বলো, আর আমার সাথে থাকো তখন চুপ কেন? মনে হচ্ছে কথা বলতেই জানো না। কই কথা বলছি তো। আরে আপনি এদিকে কোথায় যাচ্ছেন? অফিস তো ওইদিকে। শপিং মলে যাচ্ছি। তো আমাকে নিয়ে আসলেন যে? আমাকে রেখে আসেন, আমার কাজ আছে। তাতে কি হয়েছে, কাজ পরেও করা যাবে। কাজ ফেলে রাখতে পছন্দ করি না, আর অফিস বাস দিলে বস কি বলবেন? বস কে? আপনি। কিন্তু স্যার কি বলবেন? আব্বু আবার কি বলবে? আর এখন থেকে তোমাকে অফিস কাজ করতে হবে না, আমার সাথে থাকবে ব্যাস। মনে করো এটাই তোমার চাকরি, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ? তোমার পজিশন উন্নত হলো, আর তোমার বেতন 40,000 টাকা। না থাক, আমি যে পজিশনে আসি সেটাই ভালো। আর কোনো কথা বলতে হবে না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। না। এখন আমি শপিং মল চলে এসেছি। জি, শপিং মলের ভিতরে গেলাম। ম্যাম অনেক শপিং করলেন, শেষে একটা ছেলেদের পোশাকের দোকানে গেলেন। আমি ভাবলাম হয়তো ম্যামের বয়ফ্রেন্ডের জন্য কিছু কিনবেন, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে উনি আমার সাইজের শার্ট দেখছেন। ম্যাম, আপনি আমার সাইজের শার্ট কিনছেন কেন? আপনার বয়ফ্রেন্ড কি আমার সমান আর আমার মতো দেহের গঠন? পরে বলছি। এই শার্ট প্যান্টগুলো দেখতে কেমন লাগছে? জি ভালো। শার্ট প্যান্ট কিনে একটা ঘড়ি দোকানে গেলেন, তারপর ঘড়ি দেখতে লাগলেন যে দামি দামি ঘড়ি আমাদের মতো ছেলেদের দেখাই হবে না, কোনোদিন কিনে পড়তেই পারবো না। আর যদি কিনিও লোকে বলবে ঘরে ভাত নেই, সোনার আংটি হাতে, আর না হয় বলবে চুরি করে নিয়ে এসেছে। এখান থেকে একটা ঘড়ি পছন্দ করো তো। আপনিও তো করতে পারেন। আরে তুমি করো। জি, একটা ঘড়ি চয়েস করে দিলাম। ম্যাম শপিং করা শেষ, একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। কি খাবা? কিছু না, সকালে খেয়ে এসেছি। সকালে খেয়েছো? আর এখন 12:30 বাজে। জি। তাহলে? কিছু না। এবার বলো কি খাবা? আপনি যা অর্ডার দিবেন। ওকে। ওয়েটার। জি ম্যাম, বলেন। এই খাবারগুলো আমাদের দুজনের জন্য নিয়ে আসেন। ওইটার খাবার নিয়ে এলো, খাওয়া দাওয়া শেষ করলাম। ম্যামের সাথে ঘুরে ঘুরে অনেক খিদে পেয়েছে, আর পেটে ইতর দৌড়াদৌড়ি করছিল। এখন শান্ত হলো, বসে আসে। তখন হঠাৎ একটা ছেলে বলে উঠল, নীলা, তুমি এখানে কি করছো? মনির, তুমি এখানে? এই তো খেতে আসছিলাম। ম্যাম উঠে একটু জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এই তো খেতে আসলাম। ও, এটা কে? আমার বিয়ে। ম্যামের দিকে তাকালাম। হো, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালোই। তোমাদের বাসায় সবাই কেমন আছে? ভালো। তো এখন কি করো? আব্বুর বিজনেস সামলাই। আর তুমি? আমিও আব্বুর বিজনেস দেখাশোনা করছি। ম্যাম আমি চলে যাই, আপনারা গল্প করেন। যাবে কেন? যদি আপনাদের কথা বলতে সমস্যা হয়। কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। না ম্যাম, আপনি গেলে চলে, না হলে আমাকে যেতে দিন। যাবে কেন? এই, তুই তো একজন সাধারণ পিএ, তো তোর এত কথা কিসের? নীলা যা বলছে বুঝতে পারছিস না? ভিকারের বাচ্চা কোথাকার। তখনই শ্বাস করে একটা শব্দ হলো। আরে ভাই, আমার গালে না, মনিরের গালে। ম্যাম বসিয়ে দিল। রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকালো। আমি অবাক হয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। মনিরও অনেক অবাক হয়েছে। আর যদি এভাবে ঝাড়ি দিস ওকে। নীল, চলো তো। ভাইয়া সরি, আমার জন্য এমনটা হয়ে গেল। মনির অবাক হয়ে তাকিয়ে আছে ম্যামের দিকে। কেন এমনভাবে থাপ্পড় দিল বুঝতে পারল না, আমিও বুঝতে পারলাম না। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা তো পারবেন না। আপনার তো হচ্ছে কি যে হচ্ছে, থাক বললাম না, না হলে হার্ট ফেল করতে পারেন। গাড়িতে বসে আছে, ম্যাম রেখে আছেন। ম্যাম ছেলেটাকে এভাবে মারলেন কেন? ও তোমার সাথে এমনভাবে কথা বললো কেন? ও তো ঠিকই বলেছিল। না, কিচ্ছু ঠিক বলেনি। ভালো, কিন্তু এভাবে ছেলেটাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। হয়েছে। আর এখন কোথায় যাবেন, অফিসে না বাসায়? বাসা। ও, এনো, এগুলো তোমার। মানে? মানে আবার কি, এগুলো তোমার। আমি এগুলো নিতে পারবো না। কেন? এগুলো আমাদের মতো গরিবের শরীরে মানাবে না। নিবা না? নিবা না? না। নেওয়া লাগবে না। বলি ব্যাগগুলো নিয়ে বাইরে ফেতে যাচ্ছেন। আরে রে, কি করছেন? থামেন। কি হলো? তুমি নিবা না তাই ফেলে দিচ্ছি, এগুলো তো আর পড়তে পারবো না। ওকে দেন, নিয়েছি। হুম। শপিং ব্যাগগুলো নিলাম, বাসার কাছে এলাম। এগুলো আগামীকাল পরে আসবা কিন্তু। কিছু বললাম না, বাসার ভেতরে চলে এলাম। ম্যাম চলে গেলেন। বিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ম্যাম যা শুরু করেছে এভাবে চলে তো কিছু একটা হয়ে যাবে। ম্যাম কেন যে আমার সাথে এমন করছে
যা করছে করো, তাতে আমার কি? নীলিমা এসে পাশে দাঁড়ালো, দেখে মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে, মন খারাপ মনে হচ্ছে? সকালে মেয়েটা কে ছিল? ওটা আমার অফিসের ম্যাম। তো তোমাকে আনতে এলো কেন? আমি নিজেও জানি না কেন ম্যাম আমাকে এইভাবে নিতে আসছেন, কিন্তু তুমি এগুলা জিজ্ঞেস করছো কেন? এমনি। তুমি ফেসবুক ব্যবহার করো না? করি তো। ফেসবুক আইডির কি নাম দেয়া আছে? আমার নাম দেওয়া আছে, কিন্তু তুমি এগুলো কি করবা? কিছু না। আর কিছুক্ষণ কথা বলার পর নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রান্না চাপালাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফেবুতে গেলাম, দেখি একটা রিকোয়েস্ট এসেছে, নিশিরাতের পড়ি। মনে মনে বললাম এটা মনে হয় নীলিমা, তাই অ্যাকসেপ্ট করলাম। সাথে সাথে মেসেজ আসলো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তুমি বলতে বলতে আপনি বলো কেন? আপনাকে তো চিনলাম না, কি আপনি? আরে আমি নীলিমা। ও তুমি? কি করো? এই তো শুয়ে আছি, তুমি? বিছানায় বসে আছি আর একজনের কথা ভাবছি। কার কথা? সময় হলে জানতে পারবে। খেয়েছো? তুমি? খেয়েছি। আল্লাহ হাফেজ, ঘুম আসছে। আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে বের হলাম, আবার ফোন বেজে উঠলো, আনোয়ার নাম্বার। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। বলো তো কে হতে পারি? আরে আপু, আমি কেমন করে বলবো আপনি কে? আপু বলবি না। তাহলে আপনি কে? আন্টি? উত্তর তোকে কাছে পেলে আমি তোকে কি যে করব। আরে এইভাবে কথা বলেন কেন? পরিচয় তো দিবেন। আমি নীলা। ও ম্যাম, আপনি? কি করো? শুয়ে আছি, আপনি? শুয়ে। খেয়েছো? জি, আপনি? আল্লাহ হাফেজ, অনেক ঘুম আসছে। ওকে, কাল সকালে দেখা হবে। জি, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিস যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নিচে আসতেই নীলিমার সাথে দেখা। গুড মর্নিং। গুড মর্নিং। সন্ধ্যার পর ফ্রি আছো? কেন? ঘুরতে যাব তাই বলছিলাম। ওকে। থ্যাঙ্কস। অফিস যাব, এত খুশি হবার কি আছে বুঝলাম না। ওকে, যাও, সাবধানে যাবে। গেট থেকে বের হতেই দেখি ম্যাম আজকেও দাঁড়িয়ে আছে। ম্যাম চলেন, যাও যাক। জানি ম্যাম আমাকে নিয়ে তারপর যাবে, তাই আগেই বললাম। কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে? কিন্তু সূর্য তো ঠিক দিকেই উঠেছে। আচ্ছা আপনি যান, আমি রিক্সায় আসি। রাগও কেন? আচ্ছা চলো। গাড়িতে উঠলাম। ম্যাম ড্রাইভ করতে লাগলো, চুপ করে বসে আছি। চুপ থাকতে দেখে ম্যাম বললেন, এমনভাবে চুপ কেন? আর আমি যে তোমাকে পোশাক দিয়েছিলাম সেগুলো পরো নাই কেন? এমনি। 2 দিন পর আমার বার্থডে। খুব ভালো তো। তোমাকে অগ্রিম ইনভাইট করে রাখলাম। থ্যাঙ্কস। তুমি কিন্তু আসবে। সময় হোক তখন দেখা যাবে। এমন বলছো কেন? কি জানি, যদি কোনো কাজ বা অসুস্থ হয়ে থাকি তাই। সবসময় এমন করে কথা বলো কেন? তো কি বলবো, মানুষের কখন কি হয় কেমন করে বলবো? সবসময় এমন করে কথা বলো কেন? তো কেমন করে কথা বলবো? কিছু না, অফিস চলে এসেছে। জি, রুমের ভিতরে এলাম। আমার ডেস্কে আসতেই আকরাম ভাই বললেন, কি ভাই, ম্যামের সাথে দেখি খুব আসছেন, কাহিনীটা কি? আরে না, তেমন কিছু না। আগামীকাল অফিস এলেন না যে, আর ম্যামও আসে নাই, কিছু তো একটা চলেছে। আরে তেমন কিছু না, ম্যাম আমাকে ওনার সাথে শপিং করতে নিয়ে গেছিলেন। হঠাৎ আপনাকে নিয়ে গেল, কারণটা কি? আমিও জানি না। আচ্ছা, আসমানি আপুর সাথে কথা হয়েছে? না। দাঁড়ান, আমি গিয়ে কথা বলছি। উঠে আসমানি আপুর ডেস্কে গেলাম। হ্যাঁ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ব্যস্ত? না, হঠাৎ এখানে কি মনে করে? ও কেন, আসতে কি পারবো না? আরে তেমন না, আসো না তাই বলছি। ও আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড তো নাই তাই না? হঠাৎ এই প্রশ্ন কেন? না নেই। আমি আগেই বুঝতে পেরেছি যে আপনার বয়ফ্রেন্ড নেই। কেমন করে? যেভাবে আকরাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে আপু একটু লজ্জা পেল। না আসলে বুঝতে পেরেছি, আপনি আকরাম ভাইকে পছন্দ করেন তাই না? না বুঝলাম পছন্দ করেন, তাহলে বলেন না কেন আকরাম ভাইও আপনাকে পছন্দ করেন? আমি মেয়ে হয়ে আগে বলবো কেন? ও তাহলে টিট রেডি রাখেন। তখনই ম্যাম বলল, এই যে এটা অফিস,
আর নীল সাহেব এখানে আপনি কেন? এটা তো আপনার ডেস্ক না? জি ম্যাম, যাচ্ছি। আর আমার কেবিনে যান, আজ থেকে ওখানেই আপনার ডেস্ক। কেন ম্যাম? তখন ম্যাম বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। আমি আমার ডেস্কে আসলাম, ব্যাগ নিয়ে ম্যামের ডেস্কে আসলাম। একটু পর ম্যাম আসলো। ম্যাম এসে আমাকে বলল, আসমানির সাথে এত কথা কিসের? তেমন কিছু না ম্যাম, এমনি। আর অন্য মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি। কেন? আমি বলছি তাই। আপনার সব কথা শুনতে বাধ্য নই। শুনতে হবে। পারবো না। আর আপনার সকল কথা কেন শুনবো? দেখাচ্ছি কেন শুনতে হবে। মনে মনে বললাম, এখন আবার থাপ্পড় দিবে না তো? কিন্তু অবাক করে দিয়ে আমার কাছে এসে 4 ঠোঁট এক করে দিল। এমনিভাবে কিস করছে যেন ছিঁড়ে ফেলবে। আমি ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু একজন পুরুষ মানুষ হয়েও পাচ্ছি না। এবার দিলাম জোরে এক ধাক্কা, ছেড়ে দিল। আপনি কি পাগল? কি করছেন এগুলো? পাগল তোমার প্রেমে। প্রেমে মানে? আই লাভ ইউ। আপনি কি পাগল হয়েছেন, না কিছু খেয়ে নেশা করেছেন? আই লাভ ইউ এর এটা উত্তর না। আমি উত্তর জানি না। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব নয়। কেন? তোমার গার্লফ্রেন্ড আছে না তোমার বউ আছে? আমার কোনো ট্রাই নেই। তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। কেন? সময় হলে বুঝতে পারবেন। আর আপনি আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমাকে চাই। এমন করলে আমি কিন্তু চাকরি ছেড়ে চলে যাব। ওকে, বলবো না, কিন্তু তুমি যেও না। ম্যাম কান্না করে দিল। তাতে আমার কি, যদিও অনেক খারাপ লাগছে। এতে ম্যামের ভালো। আর এই সম্পর্ক বস কোনোদিনও মেনে নেবে না। ওরা কোথায় আর আমি কোথায়? ম্যাম কান্না করছে, আমি চুপচাপ কাজ করছি। দুপুরে লাঞ্চ করবে না? জি। এসো একসাথে লাঞ্চ করি। জি। তখন কান্না করেছে আর কষ্ট পেয়েছে, তাই এখন আর কষ্ট দিতে চাইলাম না। দেখলাম ম্যাম অনেক খুশি হলো, কিন্তু খুশি হওয়ার কারণ খুঁজে পেলাম না। ম্যাম 2টা প্লেটে খাবার সাজালেন। খাবার বিরিয়ানি। খাবার খাওয়া আরম্ভ করলাম। এই, আপনারা আবার নজর দিয়েন না, না হলে পেট খারাপ করতে পারে। আন্টি তো খাবার দাবার দারুণ রান্না করে। আম্মু রান্না করেনি, আমি রান্না করেছি। আপনি তো দারুণ রান্না পারেন। ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করলাম। বিকেলে চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত রেখে আসি। না, আমার একটু কাজ আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আকরাম ভাই চলেন। হুম কফি শপে এলাম। আকরাম ভাই, টিটের কথা মনে আছে? হুম আসমানি আপু আপনাকেও পছন্দ করে, এখন প্রপোজ করলেই হলো। সত্যি? এত উত্তেজিত হয়েন না। কখন প্রপোজ করবেন এটা বলেন। আগামীকাল বিকেলে। বিকেলে কেন? বিকেলে ছাড়া সময় পাবো কোথায়? তা বুঝলাম, কিন্তু কোথায় করবেন? কিছু দূরে যে পার্ক আছে সেখানে। বুঝলাম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে নিব। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে কোনো লাভ নেই। আমার 1 সপ্তাহে লাঞ্চের বিল দিতে হবে। আচ্ছা, দিব। ওখান থেকে বাসা চলে এলাম। সন্ধ্যার পর আমি দাঁড়িয়ে আছি নীলিমার জন্য। নীলিমা এলো। একটা নীল রঙের শাড়ি আর তার সাথে কালো রঙের ম্যাচিং করে ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মেকআপ করে নাই, মেকআপ ছাড়াই অনেক সুন্দর নীলিমা। যে কেউ প্রেমে পড়ে যাবে। আর হাসলে তো যে কেউ ঘায়াল করে দিবে ওর মিষ্টি হাসিতে। না জানি কতজন ওর প্রেমে হাড়বুডু খাচ্ছে। টানা টানা হরিণের মতো চোখ দেখে অসম্ভব সুন্দর লাগছে। কাশ খেতে গেলেও খেলাম না, অনেক কষ্টে নিজেকে আটকালাম। নীলিমা আমার কাছে এসে বলল, আমাকে কেমন লাগছে? অসম্ভব সুন্দর। মনে হচ্ছে একটা নীলপরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই? হুম। আচ্ছা, যাওয়া যাক। আঙ্কেল আন্টি কিছু বলবে না? না, বলে এলাম। ওহ, তাহলে যাওয়া যাক। হেঁটে হেঁটে ঘুরবো। ওকে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। কেউ দেখলে মনে করবে একজোড়া কাপড়। কিছু দূরে আসার পর নীলিমা বলল, চলো ফুচকা খাবো। আচ্ছা। ফুচকাওয়ালার কাছে এলাম। এই মামা, 2 প্লেট ফুচকা দেন তো। আমারটা ঝাল করে দিবেন। আমারটা দিবেন না। আচ্ছা স্যার। তুমি ঝাল খাও না? না, ঝাল পছন্দ না। ও। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে গেল। ফুচকা খেতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে আর ঝালের কারণে উহু করছে। ওর এমন অবস্থা দেখে হাসবো নাকি কাঁদবো কি করবো বুঝতে পারছি না। তাও খেয়ে নিল। আমারও শেষ। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গেলাম, তখন নীলিমা আমার হাত ধরে নিল। এভাবে হাত ধরলে কেন? আমি দিচ্ছি।
আমি দেই, তুমি না হয় অন্য কোনো সময় দিবে। আমি দিচ্ছি, তুমি অন্য সময় দিবে। ওকে। নীলিমা বিল দিল, আবার হারতে লাগলাম। আজকের যত খরচ হবে সব আমি দিব। কেন? ইচ্ছে হয়েছে তাই। ওকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে 9টার সময় বাসায় ফিরলাম। আল্লাহ হাফিজ, সকালে দেখা হবে। আর আজকে অনেক আনন্দ হয়েছে, জানি না এর আগে এমন আনন্দ হয়েছে কিনা। কেন? এমনিতেই। কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? আছে তো অবশ্যই, কিন্তু বলা যাবে না। ওহ, আল্লাহ হাফেজ। হুম। আমি রুমে চলে এলাম। পোশাক চেঞ্জ করে বিছানায় শরীরটাকে এলিয়ে দিতে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে নীলিমাদের বাসায়। এসেছিস? হুম। খুব বেশি খুশি মনে হচ্ছে। অনেক। আজকের মতো আর কোনোদিন এত আনন্দিত হয়েছি বলে মনে হয় না। এত খুশির কারণ কি? এমনি। নিশ্চয়ই নীল, তাই না? নীলকে পছন্দ হয়। হুম। বলেই দিল ওর রুমে দৌড়। এভাবে কি ভাবছো? আমি যেটা ভাবছি তুমিও কি সেটা ভাবছো? তুমি কি ভাবো? নীল আর নীলিমার বিষয়টা। নীল কি মানবে? কেন মানবে না? ওর সাথে যখন ঘুরতে যাচ্ছে তখন নিশ্চয়ই নীল নীলিমাকে পছন্দ করে। ওর সাথে ঘুরতে যাওয়া মানে এই নয় যে নীল ও নীলিমাকে পছন্দ করে। তাও ঠিক। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। ওর বাবা মা রাজি হলে নিশ্চয়ই নীলও রাজি হবে। সামান্য ঘুরতে যাওয়া যদি এত খুশি হয়, না জানি নীলকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত খুশি হবে। নীলের বাবা মায়ের নাম্বার নিয়ে কথা বলবো। তাই করো। সকালে আজ শুক্রবার শান্তি করে শুয়ে আছি, তখন কেউ শান্তির ঘুমের 12টা বাজিয়ে দিল। কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে উঠে দরজা খুলে দিলাম। দেখি নীলিমা দাঁড়িয়ে আছে। এত সকাল সকাল কি? এখন 9টা বাজে আর সকাল বলছো? তো খেয়েছো? না। চলো, আব্বু ডাকছে আর আমাদের সাথে নাস্তা করবে। কেন? আমি কিভাবে বলবো? আচ্ছা, ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি যাও। হুম। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নীলিমাদের বাসার সামনে এলাম। এসে কলিং বেলে চাপ দিতে আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভেতরে আসো। আলহামদুলিল্লাহ ভালো। জি, ভেতরে গেলাম। আঙ্কেল টিভি দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো। জি, কি জন্য ডেকেছেন জানতে পারি? কেন, ডাকতে পারি না? তেমনটা না। তোমরা খেয়ে নাও। নীল এসো। জি। আন্টি খাবার তুলে দিলেন। সামনে নীলিমা বসে আছে, পাশে আঙ্কেল কেমন জানি লাগছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল বললেন, তোমার বাসাটা যেন কোথায়? জি, রাজশাহী বিভাগের চাঁপাইগঞ্জ জেলায় অন্তর্গত একটি উপজেলা। অনেক দূর তো। জি, অনেক দূরে। তোমার বাসায় কে কে আছে বলছিলা? মা বাবা আর একটা ছোট বোন আছে। ও আচ্ছা, তোমার আব্বুর নাম্বার দাও তো। কেন, আমি কিছু করেছি? আরে তা না, তোমার আব্বুর সাথে এমনি কথা বলবো। ও আচ্ছা। 017 ফোন আনি নাই, রাতে রেখেছি। আর ফোনে হাত দিয়ে নেই, মুখস্থ ছিল তাই বলে দিলাম। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এটা ভেবে যে হয়তো নীলার সাথে ঘুরতে গেছিলাম, তাই হয়তো আব্বাকে কিছু বলবে। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। ফোন হাতে নিয়ে আকাশ থেকে আসমানে পড়লাম। থুক্কো, একই তো হয়ে গেছে। আকাশ থেকে মারিতে পড়লাম। দেখি ম্যাম 100 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকার জন্য বুঝতে পারিনি, কিন্তু অতবার ফোন দেওয়ার কারণ বুঝতে পারলাম না। আবার ফোন বেজে উঠল। রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে ফোনের জবাব আসে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কান্না করছেন কেন? কোনো কিছু হয়েছে? কোনো কিছু বলছে না। বলবেন তো কান্না কেন করছেন? কিছু বলছে না। আচ্ছা রাখলাম। তখন বলল, ফোন রিসিভ করো না কেন? সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি নাই। কিন্তু আপনি ভাবে কান্না করছেন কেন? ইচ্ছে করছে তাই। তাহলে আপনি কান্না করেন, আমি ফোন রাখলাম। আমার সাথে এমন করো কেন? আমি কি করলাম? তুমি সবসময় আমার সাথে গম্ভীর গলায় কথা বলো কেন? একটু ভালো করে কথা বলতে পারো না? জানো তোমার এমন ব্যবহার খুব কষ্ট হয়। কেন? আই লাভ। আচ্ছা ভাই, বলে ফোনটা কেটে দিলাম। আসে ভালোবাসা দেখাতে। আমার সাথে কি কি করেছে ভালো করে মনে আছে। আবার ফোন আসলো, কেটে দিলাম। আবার আসলো, কেটে দিলাম। আবার আসলো। এবার রাগ করে ফোন বন্ধ করে দিলাম। ওইদিকে
আঙ্কেল আব্বুকে ফোন দিয়েছে। 2বার রিং হতেই আব্বা রিসিভ করলো। আব্বা রিসিভ করতেই আঙ্কেল সালাম দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো চিনলাম না। আপনার ছেলে যে বাসে ভাড়া থাকে, আমি সেই বাসের মালিক। জি বলেন, কোনো সমস্যা হয়েছে কি? হয়েছে। আমার ছেলে কি করেছে? ভয় পাওয়ার দরকার নেই, তেমন কিছুই করেনি। আপনি কি সপরিবার ঢাকায় আসতে পারবেন? কেন, কিছু করে নাই, আবার ঢাকা ডাকছেন কেন? অনেক প্রয়োজন আছে, তাই আপনাকে আসা লাগবে। কি এমন দরকার যে যেতেই হবে? আসলেই জানতে পারবেন। ওকে, আসবো। কখন আসা লাগবে? আগামীকাল আসতে পারলে ভালো হয়। আগামীকাল না, 2 দিন পর আসবো। ওকে, আর আপনার ছেলেকে কিছু বলবেন না। আপনি ঢাকায় এলে আপনাকে আমি রিসিভ করব। ওকে। আঙ্কেল ফোন কেটে দিল। আর অন্যদিকে ম্যাম বাসার সামনে এসে হাজির। ম্যাম নীলিমাকে দেখে বলল, নীল কোন ফ্লোরে থাকে? কেন বলেন তো? বলো না। সব উপরের। ওকে। ম্যাম উপরে চলে এলো। পিছনে পিছনে নীলিমা এলো। শুয়ে আছি, তখনই কেউ দরজা ধাক্কা দিতে লাগলো। আমি ভাবলাম নীলিমা। উঠে দরজা খুলে দেখি ম্যাম। আপনি এখানে? কোনো কথা না বলে আমাকে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে চেপে ধরলো। আরে আপনি আমাকে এইভাবে ধরলেন যে? কোনো কথা না বলে 4 ঠোঁট এক করে দিল। সাথে দিলাম একটা থাপ্পড়। শরীরে যত শক্তি আছিল। ম্যাম ফ্লোরে পড়ে গেল। এই নিজেকে কি মনে করিস, হ্যাঁ? ম্যাম গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি ফেলছে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না। দরজা দিকে চোখ পড়লো, দেখি নীলিমা দাঁড়িয়ে আছেন। ও চোখে করে পানি। বুঝলাম না এর আবার কি হলো। ম্যাম উঠে দাঁড়ালো। খেয়াল করলাম ম্যামের গালে 5 আঙ্গুলে দাগ বসে আছে। ম্যাম কান্না করছে। তোকে আমার করে ছাড়বো, এই বলে গেলাম। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। নীলিমা ভিতরে এলো। নীলিমা বলল, সরি। সরি কিসের জন্য? আমি জানতাম না তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। আর এইদিকে আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে। মানে কি? আমি তোমাকে ভালোবাসি, এটা আব্বু আম্মু জানে। তাই তোমার কাছ থেকে সকালে আব্বু তোমার আব্বুর নাম্বার নিয়ে আসতে বলেছে। কি বলো? সরি, আমি জানতাম না যে তোমার অফিসের ম্যাম তোমাকে ভালোবাসে। যদি জানতাম তাহলে আব্বু তেমন কিছু বলতো না, আর তোমার আব্বুকে আব্বু আসতেও বলতো না। আমি আব্বুকে বারণ করে দিচ্ছি, আর এটাও বলে দিচ্ছি আব্বু যেন তোমার আব্বুকে আসতে বারণ করে। নীলিমা কেঁদে দিল। নীলিমা কাঁদতে কাঁদতে চলে গেল। নীলিমা দাঁড়াও, দুর্বল, এ কোন ঝামেলায় পড়লাম। একদিকে নীলা ম্যাম আর অন্যদিকে নীলিমা। ফোন হাতে নিলাম। তারপর নীলিমার নাম্বারে ফোন দিলাম, কিন্তু কেটে দিল। 3বার দিলাম, 3বারই কেটে দিল। আবার দিলাম, এবার ফোন বন্ধ বলছে। নিচে এলাম, এসে কলিং বেলে চাপ দিলাম। আন্টি দরজা খুলে দিল। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আন্টি নীলিমা কোথায়? নীলিমা কাঁদতে কাঁদতে এলো, এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে গিয়ে কয়েকবার ডাক দিলাম, কিন্তু দরজা খুললো না। বললো আমাকে একটু একা থাকতে দাও। বুঝলাম হঠাৎ কি হলো। আমিও আর কিছু বললাম না। ওর রুম কোনটা? এসো আমার সাথে। জি। এই যে এটা। ওকে, আমি দেখছি। ওকে, আমি গেলাম, একটু কাজ আছে। ওকে। আন্টি চলে গেল। নীলিমা দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আছে। নীলিমা দরজা খোলো, এই নীলিমা দরজা খোলো। কোনো কথা বলছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। কিছুক্ষণ ডাকলাম, দরজা ধাক্কাধাক্কি করলাম, কিন্তু হলো না। আর কিছু বললাম না। আমি আমার বাসায় চলে এলাম। মন অনেক খারাপ, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এদিকে জুম্মার আজান হয়ে গেল, তাই গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এলাম। ভাত রাইস কুকারে দিয়ে গিয়েছিলাম, হয়ে গেছে। ফ্রিজে তরকারি রাখা ছিল, ওইগুলো গরম করে খেলাম। ফোন নিয়ে আবার ফোন দিলাম, কিন্তু বন্ধ বলছে। তাও কয়েকবার দিলাম, মাথা ব্যথা করছে। আল্লাহ, তুমি আমাকে কোন সমস্যাতে ফেললা? মাথা প্রচণ্ড ব্যথা করছে। তাই একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, এটা ভেবে যে যদি মাথা ব্যথা কমে। বিকেলে আবার নীলিমাদের বাসায় গেলাম, আবার ফিরে এলাম। মেজাজটাই খারাপ, মন খারাপ করে বাসায় চলে এলাম। কি যে করি বুঝতেই পারছি না। আমি কোন সমস্যার মধ্যে পড়লাম। ম্যাম অনেকবার ফোন দিয়েছে, বারবার কেটে দিয়েছি। রাগে ফোন বন্ধ করে রেখেছি। এত রাগ কেন বুঝি না। সবাই আমাকে কি পেয়েছে? ও বলে ভালোবাসি, ও বলে ভালোবাসি। আবার আঙ্কেল কিছু কথা বললেন, বাল মেজাজটাই খারাপ হয়ে গেছে। এখন রাতে 11টা, বাসে বসে আসি। ঠিক ধরেছেন,
আমি গ্রামের বাড়ি যাচ্ছি, বুঝতে পারছিলাম না কি করব, তাই সমাধান হিসেবে এটা পেলাম। সকালে বাড়ি চলে এলাম, এসে দরজা কয়েকবার টোকা দিতেই আম্মা দরজা খুলে দিল। নীল তুই? কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তুই চলে এলি যে? কেন, আজকে কি বারণ নাকি? আর তোমাদের কথা মনে পড়েছে তাই চলে এলাম। তা না, কিন্তু কিন্তু কি? তুই যে বাসায় থাকিস সে বাসার মালিক আমাদের ডেকে পাঠিয়েছে যে। আমাকে তো কিছুই বলে নাই, আর কি জন্য ডেকে পাঠিয়েছে? আমাদের তেমন কিছু বলে নাই, শুধু বলেছে আমাদের সাথে নাকি খুব দরকার তাদের। ও আচ্ছা, আমি আমার রুমে গেলাম। ওকে, যা গিয়ে বিশ্রাম কর। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রূপাটাকে ঘুম ভাঙলো। এই ভাইয়া, ওঠো, খাবে না? ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটা জামা নিয়ে আসার জন্য। এর মধ্যে ব্যাগ দেখা হয়ে গেছে। আচ্ছা, খেতে আসো, আম্মা ডাকে। উঠে ফ্রেশ হয়ে বসলাম। এখন দুপুর। তোর বাসার মালিক আমাদের ডাকলো কেন? আর তুই এইভাবে চলে এলি কেন? আম্মা বলে নাই। কিন্তু তুই তো মিথ্যা বলেছিস। কি মিথ্যা বললাম? যে তুই কিছু জানিস না। তোর বাসার মালিক ফোন করে সব বলল, আর তোর অফিসের বস ফোন দিয়েছিল, তার আসছে। তুমি ওদের ঠিকানা দিলে কেন? তো কি করতাম, তার অনেক রিকোয়েস্ট করছিল, তাই দিতে বাধ্য হলাম। তুই এটা ঠিক করিস নাই। তো আমি কি করব? আর এখানে আমার কিছু করার নেই। তাই বলে দুইটা মেয়েকে এইভাবে কাঁদিয়ে চলে আসবি? না, সাথে করে নিয়ে আসবো, আর তোমার বাবাকে নিয়ে আসবো। আমার বাবা তো উপরে চলে গেছে, কেমনি দিয়ে আসবি? ধ্যাত, আম্মা খেতে দাও তো। খেতে লাগলাম। আব্বা বকে যাচ্ছে আর আমার মাথা কাছে। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম ঘুরতে। অনেকদিন পর দেখছি বেশ ভালোই লাগছে। মনটা খারাপ, তাও নীলিমার জন্য। ওকে তো আমার ভালো লাগে, তাই রাতে ঘুমিয়ে আছি। হঠাৎ গরম লাগতে লাগলো। এখন তো গরমের সময় না যে এত গরম লাগবে, আর ফ্যান তো দেওয়া আছে, কিন্তু গরম লাগছে কেমন বুঝতে পারছি না। উঠে দেখি তো কারেন্ট চলে গেল, নাকি চোখ বন্ধ করে আছি তখনও। মা, উঠতে পারছি না কেন? চোখ খুলে দেখি দুইটা হাতে আমাকে চেপে ধরে আছে। মা গো, ভূতে ধরল গো, বাঁচাও বাঁচাও। এই, এভাবে চিৎকার করছো কেন? আপনি এখানে কিভাবে, আর কেন? আমিও আছি। এখানে কেন তোমরা? তো কোথায় যাব? আমি কেমন করে বলবো কোথায় যাবেন? আমরা আমাদের শ্বশুর বাড়ি আসছি, তাই না নীলা আপু? আমাদের মানে? আমার আর নীলিমার শ্বশুর বাড়ি। ও ভালো তো, আপনারা আপনাদের শ্বশুর বাড়ি যান, এখানে কেন? এটাই তো আমাদের শ্বশুর বাড়ি। খুব ভালো। এটাই আমাদের শ্বশুর বাড়ি, আর আমাদের বর তুমি। আমাদের মানে? হ্যাঁ, আমার আর নীলা আপুর বর তুমি। আমি বিয়ে করবো না, তোমাদের কাউকেই না। নীলিমাই বলে কি? সেটাই তো, এ করবে না, এর বাপ করবে। না না, এর বাবা তো শ্বশুর হবে। আমি আবার কি বলছি, এই করবে আমাদের বিয়ে। করবো না বিয়ে। আপনাদের দুজনকে বিয়ে করলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। তোমাকে তো বিয়ে করতেই হবে। করবো না, আমি এই বাসা ছেড়ে পালাবো। পালা তো দূরের কথা, আগে বিছানা থেকে উঠে দেখাও। আল্লাহ আমাকে বাঁচাও, আর না হয় উপর থেকে দড়ি ফালাও, আমি উঠে যাই। এদের বিয়ে করলে আমার জীবন শেষ, তাও আবার দুজনকে। মনে মনে বললাম। তখনই রূপা ডাকতে ডাকতে এলো। ভাইয়া, ভাইয়া, ভাবি তোমাদের খেতে ডাকছে। নীলিমা আর নীলা উঠে বসলো। ও, এখন মনে হচ্ছে এতক্ষণ শরীরের উপর আসমান ভর করে আছে। উঠে বসলাম। তোমাদের খেতে ডাকলো। ওকে ননদি, তুমি যাও, আমরা আসছি। নীলা ম্যামকে দেখলাম দেয়ালের দিকে তাকিয়ে আছে। কি দেখছি দেখার জন্য আমিও তাকালাম। দেখি আমার একটা ছোট গালের ছবি দেখছে। রূপা, বলো। এটা কার ছবি? ভাইয়ার। আচ্ছা, আমি গেলাম, তোমরা তাড়াতাড়ি এসো। ওকে। তুমি কত সুইট গো দেখতেছিলে। প্যান্ট না পরে থাকায় আরো সুইট লাগছে। বলেই দুজনে বেহায়ার মতো হাসি লাগলো। কি বেহায়া মেয়ে বাবা, লজ্জা বলতে কিছুই নেই। আবার ওখান পর্যন্ত চলে গেল। চলো খেতে যাওয়া যাক। আমি যাব না, আপনারা যান। নীলিমা, এর কি করা যায় বলো তো? আমিও ভাবছি কি করা যায়, কি করা যায়। আইডিয়া, আমরা দুইজন এর হাত ধরে টেনে নিয়ে যাই। ঠিক বলেছো। না না, আমি যাচ্ছি। গুড বয়।
কচু, না জানি আমার জন্য সামনে কি অপেক্ষা করছে। আল্লাহ, তুমি মোরে বাঁচাও এই দুজনের হাত থেকে। এইভাবে কি বিড়বিড় করো? কিছু না, চলো, না হলে টেনে নিয়ে যাব। যাচ্ছি। বাইরে আসলাম, দেখি আম্মা, আব্বা, রূপা, নীলিমার আব্বা, আম্মা আর বস, আর তাদের পাশেটা মনে হয় নীলা ম্যামের আম্মু হবে, কারণ এর আগে দেখি নাই। তাই সবাই গল্প করছে, যেতে লজ্জা করছে। ওখানে গেলাম, এক প্রকার মাথাটা নিচু করে আছি। বস। একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, এদের থাকার ব্যবস্থা কোথায় হবে? রুম তো মোট 4টা, একটাতে আব্বা আম্মা, একটাতে আমি, একটাতে রূপা। আমার কপালে মনে হয় ছাদ লেখা নাই। আর রূপা মনে হয় আমার চাচাতো বোন মেমের সাথে ঘুমাতে যাবে। নীলিমার আব্বু আম্মু এক রুমে, নীলা ম্যামের আব্বু আম্মু এক রুমে, আর নীলা ম্যাম আর নীলিমা এক রুমে। এটাই করতে হবে, না হলে উপায় তো নেই। বিআইবিএনরা, খাবার রেডি, আপনারা খেয়ে নেন। খেতে বসলো সবাই, খাওয়া দাওয়া শেষ করলো। আম্মা রান্না করে গেল, তাই আমি গেলাম। আম্মা, কি হচ্ছে এসব? কি হলো? তোমরা কি পাগল হয়েছ? পাগল হবে কেন? তাহলে আমি এদের কাউকে বিয়ে করতে পারবো না। কেন? এরা কি দেখতে খারাপ নাকি? আমি কিছু জানি না, তোমরা ওদের মানা করে দিবে। আমার কিছুই করার নেই, জানিস তো তোর বাবা একবার কাউকে কথা দিলে তার জীবন দিয়ে রক্ষা করে। আর তোর বাবা ওদের কথা দিয়েছে যে ওদের সাথে তোর বিয়ে দিবে। আর মেয়ে দুইটা কি দেখতে খারাপ? ওদের কত টাকা পয়সা আছে, তুই কত লাকি বলতো যে মেয়েরা তোকে বিয়ে করতে চাইছে। আর ওর বাবা মায়েরা নিজে থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তোর তো ভালো কোনো কাজ না করে বসে বসে খেতে পারবি। কিন্তু দুজন আর বসে বসে খেলে খোটা দিবে, এটা বলে যে বইয়ের টাকায় খাচ্ছে। আর তারা শুধু আমার উপর হুকুম খাটাবে, তখন ওদের কিছু বলতে পারবো না। সারা জীবন ওদের সাথে সামনে মাথা নিচু করে থাকতে হবে। আমার কাজ আছে, এখন যা। আম্মা। আমাকে বলে কোনো লাভ নেই, তোর বাবাকে বল গিয়ে। থুর, রান্নাঘর থেকে চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। ওদের বিয়ে করলে ওদের গোলাম হয়ে থাকতে হবে। দরজার দিকে তাকালাম, দেখি নীলা ম্যাম আর নীলিমা আসে। ওরা আমার দুজন দুই পাশে বসলো। মন খারাপ কেন? কোথায়? দেখে তো বোঝাই যাচ্ছে মন খারাপ। আচ্ছা, আপনারা আমার রুমে ঘুমান, আমি গেলাম। কোথায়? ছাদে শুতে। ছাদে কেন? তো কোথায় ঘুমাবো? রুমে। রুমে মানে? আমি রুমে ঘুমাবো না, ছাদে যাব। তুমি বিছানায় ঘুমাও, আমি আর নীলিমা নিচে ঘুমাচ্ছি। না থাক, আপনারা বিছানায় ঘুমান, আমি ছাদে ঘুমাবো। কেন? এমনি বললাম না। ওরা দুজন চুপ হয়ে গেল। আমি কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে এলাম, ছাদে বিছানা করে শুয়ে গেলাম। আকাশের দিকে তাকালাম, কি সুন্দর জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। মাঝে মধ্যে চাঁদ আর মেঘ লুকোচুরি খেলছে, বেশ ভালোই লাগছে জিনিসটা, উপভোগ করতে লাগলাম। এমনটা এর আগে খেয়াল করিনি। ছাদে শুতে আসি নাই তো দেখবো কোথা থেকে। মন খারাপ, আল্লাহ কি ঝামেলায় পড়লাম। কিন্তু ওরা তো আমার থেকে ভালো ভালো ছেলে পাবে, তাও আমার পেছনে লাগলো কেন? আর আঙ্কেল বা বস রাজি হলো কেমন করে বুঝলাম না। আর নীলা ম্যাম বা নীলিমা রাজি হলো কেমন করে বুঝলাম না। এগুলো ভাবতেই মাথা ব্যথা করছে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো কথার আওয়াজে। চোখ খুলে দেখি নীলিমা আর নীলা ম্যাম আর রূপা আর আমার চাচাতো বোন মিমো আছে। তারা সবাই গল্প করছে। উঠে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে নিচে এলাম, এসে ব্রাশ নিয়ে বাইরে বের হলাম। ব্রাশে দাঁত ঘষতে ঘষতে হাঁটতে হাঁটতে আবুল চাচার দোকানে এলাম। দেখি এক হারামি বসে আছে। কি রাজ্জাক, কেমন আছিস? আরে নীল যে, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। কখন এলি? শুক্রবার রাতে এসেছি। কিন্তু তোকে তো আজ দেখতে পেলাম যে। বাড়ি থেকে বের হইনি তাই। ও, কতদিনের ছুটিতে এলি? জানি না, হয়তো আর নাও যেতে পারি। বুঝলাম না। ওহ, তেমন কিছু না। তখনই কেউ আমার পিঠে একটা দিল। এই কে রে? পিছনে ঘুরে দেখি শিপন। ওহ তুই? কবে এসেছিস? শুক্রবার রাতে। ওহ। আসার সময় দেখলাম তোর বাড়ির সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে আছে, একবারে BMW। কে এসেছে? না তুই কিনেছিস? ব্যাংক ডাকাতি করতে পারলে পারতাম, কিন্তু। তাহলে কার গাড়ি? আমার অফিসের বস এসেছে, আর আমি যে বাসায় থাকি সেই বাড়ির মালিক এসেছে। কেন? এর উত্তর অনেক বড়। ছোট করে বল। তাদের মেয়েদের সাথে আমার বিয়ে দিবে।
দুজন একসাথে? সেই চিন্তায় আমিও মরছি, দুজনকে একসাথে বিয়ে করতে হবে। তোর তো কপাল সেই রে। বাল, আমি মরছি আমার জ্বালায়, শালা বাবা মাও রাজি হয়ে গেছে। দোস্ত বিয়ে করে নে, বেশ মজা করে ভালো মন্দ খেতে পারবো। বাল, মন্তাহার কি খবর রে? তোকে খুঁজছিল তুই যাওয়ার পর। ও তোকে এখন ভালোবেসে ফেলেছে মনে হয়। খুব ভালো, যখন ঘুরতাম তখন পাতে দেয়নি, আর এখন ভালোবাসতে আসছে। এখন তো তোর দুইটা বড় লোক বউ আছে, শালার কি কপাল, আমরা একটা পাই না আর এর দুইটা, তাও মেয়েদের বাবারা নিজে থেকে প্রস্তাব নিয়ে এসেছে, একবারে ঢাকা থেকে। ঠিক বলেছিস, এখন তো তোর পকেট ফাঁকা হবে। হ্যাঁ দেখ ভাই, আমার কাছে এক কানা করিও নেই। তা বললে হবে না চান্দু, তোমার পকেট তো ফাঁকা হবেই। সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। সমস্যা নেই, আমরা আমাদের বড়লোক ভাবিদের কাছে যাব। হ্যাঁ, আর আমি বিয়ে করলাম কবে? করিস নাই, করবি। তোরে বলছে আমি বিয়ে করব? কেন করবি না? জানি না, তবে করব না। তোর বাপ যখন রাজি হয়ে গেছে, তাহলে তোর বিয়ে না করে কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ ধরে গল্প করছি, বাড়ি যাওয়ার কথা মনেই নেই। হঠাৎ শিপন বলল, দোস্ত মেয়ে দুইটাকে দেখেছিস কি সুন্দর, মনে হচ্ছে ডানা কাটা পরি। আবার তাদের সাথে তোর বোনও আছে, তোর চাচাতো বোন মিম তাও আছে। আরে যে মেয়েটি লাল জামা পরে আছে তাকে তো আমি চিনি। কেমন করে? এটা তো আমাদের চেয়ারম্যান মানে শাকিল ভাইয়ের ফুয়াতো বোন নীলা। তাই নাকি? কিন্তু রূপা আর মিম ওদের সাথে কি করছে? আর কালো জামা পরে আছে সেই মেয়েটিকে? আমি জানি না, কিরে নীল তুই বল। আমি ওদের কথা চুপচাপ শুনছি। রূপারাও আমাদের কাছে চলে আসছে। ভাইয়া, তুমি এখানে এতক্ষণ ধরে কি করছো? খাবে না? কিন্তু তোরা এদিকে? তোমাকে খুঁজতে আসলাম। আর তোমার ফোন কোথায় দেখো তো, কতবার ফোন দিয়েছি। ফোন তো বাড়িতে। বাড়ি চলো। উঠে পড়লাম, খিদে পেয়েছে। তুমি বাড়ি যাও, আমি ভাবিদের গ্রাম ঘুরিয়ে দেখাই। ভাবিদের মানে? রূপা তুই কি বলছিস? এই দুইটাই আমার ভাবি। দুইটাই? ও দোস্ত, তুই তাহলে একে পুকুরে ফেলেছিলি? আমি ম্যামের দিকে তাকালাম, ম্যাম আমার দিকে তাকাচ্ছে, একবার রাজাকের দিকে তাকাচ্ছে। ভাইয়া পুকুরে ফেলেছিল মানে? তোমাকে অন্য কোনো দিন বলবো কি হয়েছিল। কিন্তু ভাইয়া আমাকে বলেনি, এই জন্য খুব কষ্ট হচ্ছে। বলবে কেমন করে? দুইটা যে থাপ্পড় খেয়েছিল, তাই হয়তো তোমার ভাইয়া তোমাকে বলে নাই। এক প্রকার রেগেই তাকালাম। ম্যাম চুপ হয়ে গেল। আচ্ছা তোরা ঘুরতে যা, আমি বাড়ি যাই। ওকে। ওরা চলে গেল, আমিও চলে আসতে লাগলাম। তখন পেছন থেকে শিপন ধরে নিল। যাচ্ছ কোথায় চান্দু? খাইয়ে তারপর যাও। চাচা, এরা চাই চাই তাই দিয়ে দিন, আমি পরে এসে দিচ্ছি। আচ্ছা যা। মোটটা খারাপ হয়ে গেল ওর কথা শুনে। আবার অফিসে আমার সাথে কি কি করেছে মনে পড়ে গেল। রাগও হচ্ছে, খুব মনে চাচ্ছে এখন গিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে আসি। বাড়ি চলে এলাম। নীলা ভাবি, তুমি চুপ হয়ে গেলে যে? এমনি তোমরা কথা বলো, আমি শুনছি। বাড়ির ভিতরে আসতেই আমা বলল, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। আব্বা কোথায় দেখছি না যে? তোর আব্বারা বাজার ঘুরতে গেছে। ও আচ্ছা তুই আই, তোরে খেতে দিই। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, এসে ঘুমিয়ে পড়লাম। এদের দুজনকে সতীন হওয়ার শিক্ষা কিভাবে দেওয়া যায় এটা ভাবতে 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 ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো, তখন দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে বসে গল্প করছে। ওদের কিছু না বলে রুম থেকে পোশাক নিয়ে বের হয়ে গেলাম গোসল করার জন্য। গোসল শেষ করে নামাজের সময় হয়ে গেছে, তাই নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বের হয়ে মসজিদের পাশেই দাঁড়িয়ে আছি। তখন আমাদের এক বড় ভাই বলল, কিরে রিল, শুনলাম তুই নাকি বিয়ে করছিস। তোমাকে কে বলল? শুনলাম আর কি, এটা তো পুরো গ্রামের মানুষ জেনে গেছে। ওহ, গ্রামের মানুষ একটা জিনিসে বেশ এক্সপার্ট, সোশ্যাল মিডিয়াকে ফেল করে দেয়। যদি একটা কিছু হয়ে যায় ব্যাস ঘন্টাখানেকের মধ্যে ছড়িয়ে পড়বে। সত্যি নাকি? আচ্ছা যাই, নাহলে তোর ভাবি বকাবকি করবে। হাসিস না, বিয়েটা কর, তখন বুঝতে পারবি। বড় ভাই চলে গেল, আমি বাড়ি চলে এলাম। এসে রুমে দেখি নীলা ম্যাম আর নীলিমা বসে গল্প করছে। তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? বলছি তো। কোথায় বলছো? সকাল থেকে কেমন এড়িয়ে চলছো। যদি তাই মনে হয় তাহলে সেটাই করছি। দুজন কেমন চুপ হয়ে গেল, মুখটা প্যাকাচ হয়ে গেল। রুমের বাইরে এলাম,
আবার ভিতরে কথা বলতে বলতে গেলাম। রাইসা বলো। তুমি কোথায় আছো গো? এই তো সোনা, রুমে আছি। তুমি? রুমে খাওয়া দাওয়া হয়েছে? না গো, আমার টিয়া পাখিটা খেয়েছে। হুম। জানো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার জানের বুঝে আমাকে দেখতে খুব ইচ্ছে করছে। অনেক। তুমি পুকুর পাড়ে চলে এসো বিকেলে। ওকে, বিকেলে পুকুর পাড়ে আসি। ফোন কেটে দিলাম। হায় হায়, আমি তো ভুলে গেছি যে নীলিমা আর নীলা ম্যাম রুমে আছে। আমি ওদের দিকে তাকালাম, দেখি ওদের চোখে কোণে পানি চিকচিক করছে। তাতে আমার কি? রাইসা কে? কেন, আপনাকে কি বলা লাগবে? লাগবে। আমি আপনাদের বলতে বাধ্য না। ওকে। ওদের দুজনের চোখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি রুম থেকে বের হয়ে এলাম খাবার জন্য। কিরে, নীলা আর নীলামা কোথায়? রুমে আছে। ডাকলি কেন? ডাকলাম তো, নাম মিশা কথা। কাঁধে রেখে এলাম আর বলছি ডেকে এলাম। রূপা গিয়ে ডেকে নিয়ে আয় তো। রূপা চলে গেল। ভাবি ভাবি তোমাদের খেতে ডাকছে। রূপার আসার আওয়াজ শুনে দুজন চোখ মুছতে লাগলো। রূপাকে দেখে তো এক প্রকার অবাক। দুজন একসাথে চোখ মুছছে। ভাবি তোমাদের কি হয়েছে, এভাবে চোখ মুছতেছো কেন? আর ভাবি রেখো না, আজকে চলে যাব। মানে কি হয়েছে? তোমার ভাইয়া অন্য কাউকে ভালোবাসে? তোমাদের কে বললো? তোমার ভাইয়া মনে হয় আমাদের গ্রামেই থাকে, নাম রাইসা। ভাইয়া তোমাদের এটা বলেছে আর তাই তোমরা কান্না করছো? তোমরা দুই ভাই বোন কেমন বুঝতে পারলাম না, সিরিয়াস কথাতে হাসাহাসি করো। না মানে ভাইয়া বলছে তোমাদের যে সে রাইসা নামে কাউকে ভালোবাসে, এটা শুনে হাসছে। এখানে হাসির কি আছে? আছে আছে, ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে বলছো তাই হাসি পাচ্ছে। রাইসা নামে আমাদের গ্রামে বা পাশের গ্রামে খুঁজলেও পাবে না, আর তোমরা বলছো ভাইয়া রাইসা নামে কাউকে ভালোবাসে। তোমার ভাইয়া তো বললো আর বিকেলে পুকুর পাড়ে দেখা করবেও বলেছে। তোমাদের মিথ্যা বলেছে, আর না হলে বিকেলে ভাইয়ার পিছনেও তাহলে দেখতে পাবে। তবে বলে চুপ হয়ে গেল যে? কিছু না, এমনি। আর আম্মা খেতে ডাকলো। বলো। কিছু না, বললাম তো। এই তোমাদের খেতে রাখছে, আর রূপা তোকে ডাকতে পাঠালো, আর তুই এসে গল্প ধরে দিয়েছিস। আসছি। তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আসেন। চলে এলাম। চলো যাওয়া যাক। আগে বলো, তবে বলে চুপ হয়ে গেল কেন? বলতেই হবে। ভাইয়া এক জারা নামের একটি মেয়েকে ভালোবাসতো। ও ছিল আমাদের থেকে বড় লোক, কিন্তু তোমাদের থেকে না। ওর বাসা আমাদের পাশের গ্রামে। কিন্তু মেয়েটা ভাইয়ার সাথে রিলেশন অবস্থায় অন্য ছেলের সাথে রিলেশন শুরু করে। বিষয়টি ভাইয়া জানতে পেরে যায়। তারপর মেয়েটা ভাইয়াকে অনেক কথা বলে সম্পর্ক ভেঙে দেয়। ভাইয়া খুব কষ্ট পেয়েছিল। তখন থেকে ডিসিশন নেয় যে তার থেকে বড় লোক কোনো মেয়েকে বিয়ে করবে না। তাই তো তোমাদের সাথে এমন করে। ও, কিন্তু সবাই তো এক না। খাবার টেবিলে। ভাইজান, আমাকে সকালে যেতে হবে। কেন? অফিসে কে দেখবে? নীলাও এখানে, আমিও এখানে। আর 2-1 দিন থেকে যান। না ভাইজান, আজ ম্যানেজার ফোন দিয়েছিল, আমাকে যেতেই হবে। বিয়েটা আজকের মধ্যে সেরে নেন। এখন কিছু করা হয়নি। তেমন কিছু করতে হবে না, কাজেটাকে বিয়ে পড়িয়ে দিন। ভাইজান, আপনার কি মত? আপনারা যেটা ভালো বোঝেন, আর আমাকেও যেতে হবে। ঠিক আছে, অনুষ্ঠান পরে করলেও চলবে। মেয়ের খুশিতে আমাদের খুশি। আমি শুধু চুপ করে শুনে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। এরা আমার মতামতও জানতে চাচ্ছে না। উঠে ছাদে চলে এলাম। দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর কারো আসার শব্দ পেলাম। পেছন করে দেখে নীলা ম্যাম নীলিমাও আছে। দেখে আবার মুখ ঘুরিয়ে সামনে দেখতে লাগলাম। দুজন মিলে আমার দুপাশে দাঁড়ালো। আপনারা এখানে? আসতে পারি না বুঝি? আর রাইসার সাথে কখন দেখা করতে যাবে? তখন তো শুনতে পেয়েছেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? না মানে আমরা দুজন যাব তো, তাই। কেন? দেখবো কে সেই সৌভাগ্যবান মেয়ে যার জন্য আমাদের বিয়ে করতে রাজি হচ্ছে না। নিয়ে যাব না। গেলে সমস্যা কোথায়? এমনি যেতে হবে না। যাব। ধুর বলে নিচে চলে এলাম। এরা আবার বোঝা যায়নি তো, নাহলে এমনভাবে কথা বলছে কেন? তা যাই হোক, এখন একটু ঘুরে আসি বাইরে থেকে। নীল দাঁড়াও, আমিও আসছি। কোনো কিছু বললাম না, চলে এলাম। বিকেলে বাড়ির পাশে বসে আছে। তখন নীলিমা আর নীলা ম্যাম কোথা থেকে এসে বসে পড়লো। কিছু বললাম না, সামনের দিকে তাকিয়ে থাকলাম। আজ আমাদের বিয়ে, জানো? কথা বলো না কেন? কি বলবো? চিন্তা করো না, যার মতো ধোকা দিব না, কিন্তু কষ্ট পেতেও দিব না। হয়তো ভাবছো জানলাম কি করে, তাই তো?
ম্যামের দিকে তাকালাম, নীলিমার দিকেও তাকালাম, তাকে আবার সামনের দিকে তাকালাম। রূপা বলল, ওকে আবার কিছু বলিও না। বলতে চাইছিল না, জোর করে বলিয়ে নিলাম। নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেই পুরোনো দিনের কথাগুলো, ওরে কত ভালোবাসতাম, আর ও আমাকে ছেড়ে দিল ধনী কাউকে পেয়ে। সরি, মনে করিয়ে দিতে চাইনি। কান্না করিও না, চোখ মুছো, মানুষ দেখলে কি ভাববে? চোখ মুছলাম। কি আজব দুনিয়া, যাকে ভালোবাসি সে ভালোবাসে অন্যকে, আর যাদের কাছ থেকে দূরে থাকতে চাই সে আমাকে ভালোবাসে। ওরে মনে করে কোনো লাভ নেই, আল্লাহ হয়তো ওর থেকে ভালো কাউকে রেখেছিল, তাই এরকম হয়েছে। আমি ওদের নিয়ে খুশি থাকি। একটা জিনিস বুঝতে পারলাম না, কি? দুজন একসাথে বিয়ে করতে রাজি হলেন কেমন করে? চুপ হয়ে গেল দুজন। কি হলো বলেন? দুজন একসাথে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে না পেলে সুইসাইড করতাম। তা বুঝলাম, কিন্তু মেয়েরা সব শেয়ার করতে পারে, কিন্তু তাদের স্বামীকে কখনো শেয়ার করতে পারে না। কিন্তু আপনারা তো তাই করছেন। রাতে আমি যখন কান্না করছিলাম তখন আব্বু আমার রুমে আসে। তখন আমাকে বলে আমি কি জন্য কাঁদছি। তখন আব্বুকে সব বললাম। আব্বু সবকিছু শুনে বলল, নীলাপুর সাথে বলে ঠিক করে দিবেন, আর তোমার সাথেও কথা বলবে। তাই পরের দিন সকালে আব্বু তোমার কাছে গেল, কিন্তু তুমি ছিলে না। তোমাকে অনেক জায়গায় খুঁজলাম। তোমার অফিসে গেল আব্বু, সেখানেও নেই তুমি। তোমার ফোন বন্ধ। আমি অনেক ভেঙে পড়ি। আব্বু তখন বলল, তুমি আবার নীলাপুদের বাসায় যাওনি তো? তাই নীলাপুদের বাসায় গেলাম, কিন্তু তুমি ওখানেও ছিলে না। আব্বু বলল নীলাপুকে যেন তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আপু মানছিল না, বলছিল আমি যদি নীলকে না পাই সুইসাইড করব। কি করব বুঝতে পারছিলাম না। আমি চাই না আমার জন্য কেউ মারা যাক, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই অনেক ভেবে এটাই ডিসিশন নিলাম যে দুজনই তোমাকে বিয়ে করব। আব্বু এবং নীলাপুর আব্বু মেনে নেয়। তারপর তোমার আব্বুকে ফোন করে সব বলে। তারপর তোমার আব্বু আমাদের এখানে ডাকে। নীলিমা এক নিঃশ্বাসে সব বলে দিল। আমি এক মনে শুনে গেলাম। আহ, ভালো তো। মধ্যখান থেকে আমি বলি পাঠা বানলাম। এমন বলছো কেন? তো কি বলবো, দুইটারে কেমনে সামলাবো? তোমার গিয়ার বক্সে কি প্রবলেম আছে নাকি? নীলিমা মুচকে হাসলো। কি মেয়েরে বাবা, লজ্জা শরম কিছুই নেই। তা থাকবে কেন? আমি একদিন ক্রিকেট টিম বানাতে পারবো। দেখা যাবে রাতে। কেউ হাসবেন না কিন্তু। সন্ধ্যার পর কাজে আসলো। মানুষ তেমন কয়েকজন আছে। বিয়েটা সম্পূর্ণ হলো। এখন বাসা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে আতারাম খাঁচা ছাড়া। সারা কপালে কি আছে আল্লাহ পাক জানেন। ভিতরে তো দুইটা ডাইনি বসে আছে। আচ্ছা কি হবে সেই ভয়ে গলা শুকিয়ে কাট। কিরে ভাইয়া, দাঁড়িয়ে কেন? ভিতরে যা। বুকে ফু দিয়ে ঢুকলাম। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। জানি না আজ কি হবে। এই যে আপনারাও দোয়া করবেন। আমি কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি, যেন ভালোভাবে সফল হতে পারি। ভিতরে গিয়ে দেখি দুই মহারানী বসে বসে লুডো খেলছে। আমি যে এসেছি এদিকে মনে হয় বড় খেপি নেই। কাশি দিলাম, কিন্তু তাও কোনো রেসপন্স নেই। এখন বলেন তো কেমনটা লাগে? আমি আর কিছু বললাম না। বিছানার একদিকে ফাঁকা পড়েছিল, ওইখানে বসে গেলাম। শালা কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, যে ঘোমটা দিয়ে বসে থাকবে। আমি যখন রুমে যাব তখন উঠে এসে সালাম করে আবার বিছানায় বসবে। তারপর আমি গিয়ে আস্তে আস্তে ঘুমটাতে তুলব। কিন্তু না, সব উল্টা। কপালে দুইটা বোঝ উঠলো। আর বাসর করে কি, তারা বসে বসে লুডো খেলছে। আরে আরে, তুমি শুয়ে পড়লে যে। তো আর কি করব? তুমি জানো না কি করবে? তোমাদের বাসর করে লুডো খেলতে দেখে সব ভুলে গেছি। আচ্ছা তোমরা লুডো খেলো, আমি ঘুমাই। আপু এই তো দেখি রাগ করে। সেটাই তো, এখন কিভাবে রাগ ভাঙায়? নীলিমা নীলা উঠে আমাকে ধরে ওঠাতে লাগলো। এভাবে টানো কেন? তোমরা লুডো খেলো। এখন লুডো খেলবো না, এখন খেলবো ক্রিকেট। তো খেলো, আমাকে বলছো কেন? তুমি না হলে কেমন করে হয় বলো? আমাকে লাগবে না, আমি ঘুমাবো, ঘুম আসে। ওগো ওঠো না। সরি, উঠে পড়ো। ও শোনা, ওঠো, সরি বলছি তো। শুয়ে আছি, আমি উঠছি না দেখে দুজন দিল টান। চলো নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই। নামাজ পড়া শেষ, উঠে বিছানায় বসলাম। দুজন রহস্যময় হাসি দিল। ভয়ে ঢোকিলাম। তখনই বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আপনাদের কিছু বলতে পারলাম না, সরি। বাকিটা ইতিহাস। ইতিহাস জানতে হলে বিয়ে করে নেন, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, লজ্জা করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। দুজনের কেউই ওঠেনি, আর আমাকে দুজন মিলে দুই দিক থেকে এমনভাবে ধরে রেখেছে মনে হচ্ছে চ্যাপটা হয়ে যাব। এদের কি করে ঘুম ভাঙানো যায়? কি করে?
দুজনের দিলাম কানে সুরসুরি। দুজনের চমকে উঠে পড়লাম। আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে দুজন রাগীভাবে তাকালো। এইভাবে তাকানো দেখে একটু ভয় পেলাম, কিন্তু প্রকাশ করলাম না। এভাবে কি দেখছো? এভাবে কানে সুরসুরি দিলে কেন? ঘুম ভাঙানোর জন্য। ডাক দিলে পারতে। একটু মজা করার জন্য এমন করলাম। তোমার মজা করে বের করছি, দাঁড়া। তখনই ভাইয়া তোমরা উঠেছো? অনেক বেলা হয়ে গেছে তো, তাড়াতাড়ি এসো। আমি বিছানা থেকে নামতে লাগলাম। কোথায় যাও? তোমার মজা করা বের করছি। গোসল করতে হবে না? এত তাড়া কিসে? আছে শ্বশুর শাশুড়ি যাবে না? তাই তো। আব্বু আম্মু তো চলে যাবে আজ। 5 বছর পর একদিন সকালে পত্রিকা পড়ছি, তখন আব্বু আব্বু, বড় আম্মু তোমাকে ডাকছে। আব্বু আব্বু, তোমাকে ছোট আম্মু ডাকে। হয়তো ভাবছেন